আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমাদের আজকে হচ্ছে কি রসায়নের হচ্ছে কি কালকেও তোমরা ক্লাস করছো, আজকে হচ্ছে কি আমাদের আরেকটা ক্লাস, আমার ক্লাসই করতেছো। সো সবাই একটু আগে দ্রুত যুক্ত হয়ে যাবা। আমি একটু হচ্ছে কি তোমাদের ক্লাস লিঙ্কটা দিয়ে দিতে হবে তোমাদের। তোমরা তো হচ্ছে কি ক্লাস করো না, তাই তো? ক্লাস করতে ভালো লাগে না তোমাদের? ক্লাস করতে কি তোমাদের ভালো লাগে না? ওকে, যারা যুক্ত হয়েছো জানিয়ে দিবা যে সাউন্ড লাইটিং সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমি সেটিংসগুলো ঠিক করে নিচ্ছি। আজকে অনেক কিছু পড়ানো হবে, বিশেষ করে রাসায়নিক পরিবর্তনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যাবে আজকে। সো সবাই সবাই ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে গেলে আমার জন্য ভালো হয়, আমি তোমাদেরকে হচ্ছে কি দ্রুত শেষ করতে পারবো। বোঝা গেছে? লাইটিং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য আর কিছু এরকম হয়েছে, মানে তোমার হচ্ছে কি এটা চেঞ্জ করলে আবার ঠিক হয়ে যাবে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে। আর তার আগে বলবো, ওই যে তোমাদেরকে আমি কিন্তু হচ্ছে কি দিছি, পিএইচ এর হ্যান্ড ক্যালকুলেশন বা হচ্ছে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করবা পিএইচ, এটার ভিডিও দিছি। কে কে দেখছো বলো তো? তোমরা তো হচ্ছে কি ফাঁকিবাজ, তোমরা দেখো না। তোমাদের কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি আমি পিএইচ এর ম্যাথ তোমরা আসলে কিভাবে করবা হ্যান্ড ক্যালকুলেশন। এই একটা ভিডিও তোমার যে কি পরিমাণ সাহায্য করবে, এই একটা ভিডিও তোমাদের, মানে একটা না দুইটা ভিডিও আর কি, তো দুইটা মিলে আর কয় মিনিট, 10 মিনিটও হয় না। বোঝা গেছে? দুইটা ভিডিও 10 মিনিটও হয়েছে না, আমি জানি। একটা খুব সম্ভবত 3 মিনিট আর একটা এরকমই 4 মিনিট। সো কারা কারা দেখছো এই ভিডিওটা, আমি যে কালকে রাত্রে তোমাদেরকে বললাম বা হচ্ছে দিলাম যে হচ্ছে কি আজকে ক্লাস করার আগে ওই পিএইচ এর ভিডিওটা দেখতে হবে। কারণ হচ্ছে তোমার তো হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার হাতে ক্যালকুলেটর থাকবে না, তো যেটা আছে সেটা দিয়ে আসলে হচ্ছে কি তোমার হ্যান্ড ক্যালকুলেশন করে তোমার হচ্ছে কি রেজাল্ট বের করতে হবে। তো দেখছো তোমরা ভিডিওটা? যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে তো আর কিছু করার নাই, এখন দেখার দরকার নাই। তোমরা হচ্ছে কি ক্লাস শেষ করে তারপর হচ্ছে কি আহ, দেখে নিবা। 10 মিনিটও লাগবে না এই ভিডিওটা। বোঝা গেছে? বাট তোমাদের পিএইচ এর ম্যাথ করার জন্য তো মানে এই ভিডিও মাস্ট লাগবে। ওকে ওকে ওকে, আমরা চলে যাই। সো সাবজেক্ট কেমিস্ট্রি সেকেন্ড পেপার না, ফার্স্ট পেপার হবে এটা। কি যে স্লাইড বানাইছে। সো রাসায়নিক পরিবর্তন পার্ট 2, প্রথমে হচ্ছে কি পার্ট 2 যাবে। হ্যাঁ, আমাদের পার্ট 2 যাবে, তারপর আসলে হচ্ছে কি যাবে, তারপর হচ্ছে আমাদের আচ্ছা ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, তো পিএইচ এর ম্যাথ করার জন্য প্রথমত তোমাদের কয়েকটা জিনিস আগে থেকে জানা থাকা লাগবে। যেরকম আমি তোমাদেরকে বলছিলাম, কালকে ক্লাসের লেকচার স্লাইড দেয় না এখনো? দেওয়ার তো কথা। যদি না দেয় তাহলে হচ্ছে কি আমি আজকে বলে দিব, দিয়ে দিবে। দেওয়ার তো কথা, লেকচার স্লাইড তো দেওয়ার কথা। তো দেখো, এই অধ্যায়ের হচ্ছে কি পিএইচ গুলা পারার জন্য বা পিএইচ এর ম্যাথ করার জন্য তোমার আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি লগ 1 থেকে, আমি বলছিলাম লগ 1 থেকে লগ 10 পর্যন্ত হচ্ছে কি মানগুলা মুখস্থ থাকা লাগবে। এটা হচ্ছে কি মাস্ট মুখস্থ করবা। তো মুখস্থ করারও টেকনিক আছে, তুমি হচ্ছে কি টেকনিক দ্বারা হচ্ছে কি চাইলে মুখস্থ করতে পারবা। যেরকম তুমি যদি দেখো, খেয়াল করো, দেখো লগ 1 জিরোর মান হবে ইনফিনিটি। বোঝা গেছে? তো লগ জিরোর মান কি হবে? ইনফিনিটি। আর লগ 1 এর মান হবে 0। এতটুকু জেনে রাখো। তারপর লগ 2 এর মান, হ্যাঁ, লগ 2 এর মান হবে কত? 0.3। লগ 2 এর মান কত হবে? 0.3। তারপর আস্তে আস্তে যখন বাড়বে 0.2 করে বাড়তে থাকবে। হ্যাঁ, 0.2 করে বাড়তে থাকবে। এই যে দেখো 0.2 করে বাড়তেছে, মানে 4 পর্যন্ত 0.2 করে বাড়বে। 4 পর্যন্ত কত করে বাড়বে? 0.2 করে বাড়বে। বোঝা গেছে? দেখো লগ 4 এর মান 0.6, লগ 3 এর মান 0.2, অর্থাৎ 3 না, তার 2 বেশি, অর্থাৎ 0.5 হয়ে যাবে। 2 তার 1 বেশি, বোঝা গেছে? 0.3 হবে। তো লগ 5 এর মান হয় 0.7, আর লগ 4 এর মান হয় 0.6, মানে হচ্ছে কি
5 2 মানে 5-এর চেয়ে পয়েন্ট মানে 2 বেশি আসবে, বোঝা গেছে? পয়েন্টের পরে 2 বেশি আসবে। 6 পয়েন্টের পরে 2 বেশি আসবে, 0.8। 7 হচ্ছে, 7-এর ক্ষেত্রে 0.9ও মনে রাখতে পারো, বাট 0.85টা আসলে হচ্ছে কি মনে রাখা ভালো। আর 8 হচ্ছে 0.9, তারপর হচ্ছে কি 0.5 করে বাড়তে থাকে, 0.5 মানে 7 থেকে আসলে 0.5 করে বাড়তে থাকে, যে 8.5, তারপর 0.9, তারপর 0.95, আর হচ্ছে 10-এর মান হচ্ছে কি 1। সো এই 10টা মান তোমার আসলে হচ্ছে কি মাস্ট হচ্ছে কি মুখস্থ রাখতে হবে। এই 10টা মান তোমার কি করতে হবে, অবশ্যই মুখস্থ থাকা লাগবে। তো এখন আসো আমাদের বাফার দ্রবণের আসলে হচ্ছে কি আমাদের আজকে তো হচ্ছে কি আমি বলছিলাম যে পিএইচ নিয়ে কাজ করব। তো পিএইচ এর হচ্ছে কি অন্যতম একটা জিনিস হচ্ছে তোমার বাফার দ্রবণ। এখন বাফার দ্রবণ কয় ধরনের হয়? 2 ধরনের হয়। একটা হচ্ছে কি অম্লীয় বাফার, আর একটা কি হয় ক্ষারীয় বাফার। তো অম্লীয় বাফারটা কি নিয়ে গঠিত হয়? দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ, বা আমি যদি আরেকটু সহজ করে বলি, দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের হচ্ছে কি অণুবন্ধী লবণ। ধরো হচ্ছে কি আমি যদি একটা উদাহরণ নিই, যে CH3COOH, এখন এটা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড। সো ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এবং তার এই অ্যাসিড এবং তার হচ্ছে কি লবণ হয় CH3COONA, অর্থাৎ তার লবণ, বোঝা গেছে? এটা হচ্ছে তার অণুবন্ধী লবণ, বোঝা গেছে? তো এটাকে বলা হয় সোডিয়াম ইথানয়েড। এটাকে কি বলা হয়? সোডিয়াম ইথানয়েড। সো সো এই যে এরকম টাইপের জিনিসগুলোকে আমরা কি বলি? অম্লীয় বাফার দ্রবণ। বাফার দ্রবণ 2 প্রকার, পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি অম্লীয় বাফার দ্রবণ? দুর্বল অম্ল থাকতে হবে এবং তার কি থাকতে হবে? লবণ থাকতে হবে, বোঝা গেছে? এবং হচ্ছে কি ক্ষারীয় বাফার দ্রবণও সেম, দুর্বল ক্ষার, সরি আচ্ছা কি করলো এটা, দুর্বল ক্ষার এবং হচ্ছে কি ওই ক্ষারের লবণ হবে কি তোমার অম্লীয় বা সরি ক্ষারীয় বাফার দ্রবণ, বোঝা গেছে? তো ক্ষারীয় বাফার দ্রবণের একটাই আছে, আমরা একটু পরে তোমাদেরকে, এখন বলো তোমাদেরকে, তোমরা যদি চাও আমি অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ বা বাফার দ্রবণের টপিকটা হচ্ছে কি সহজ করে দিব, জাস্ট কয়েকটা উদাহরণ মনে রাখবা, আর কিছু লাগবে না। তোমরা কি হচ্ছে কি ওই জিনিসটা দেখতে চাও? জাস্ট হচ্ছে কি আমরা কয়েকটা উদাহরণ মনে রাখলে আসলে কি এই জায়গায় হচ্ছে কি আমাদেরকে দুর্বল বা হচ্ছে কি বাফার দ্রবণের হচ্ছে কি তোমার উদাহরণ পরীক্ষায় যেটাই দেখ তুমি হচ্ছে কি পারবা। পরীক্ষায় দিবে যে নিচের কোনটা অম্লীয় বাফার দ্রবণ, নিচের কোনটা ক্ষারীয় বাফার দ্রবণ, জাস্ট কয়েকটা উদাহরণ 5টার মতো উদাহরণ মনে রাখলে হচ্ছে কি পরীক্ষায় এই জায়গা থেকে হচ্ছে কি ফুল আনসার করতে পারবা। তো এখন যদি হচ্ছে কি বলো তাহলে হচ্ছে কি জাস্ট ওই ওই জিনিসটা দেখাবো, বোঝা গেছে? কারণ বাফার দ্রবণ থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা তার আগে আমরা দেখাবো, বাট তার আগে আমরা হচ্ছে কি একটু বাফার দ্রবণের সূত্রটা পড়তে চাই। আচ্ছা রাজসাবা বলছো যে দেখতে চাও, ওকে আমি শ্রেয়া ঘোষও বলছো হচ্ছে কি তোমার হচ্ছে কি বলছো যে হচ্ছে কি দেখতে চাও। আচ্ছা শ্রেয়া ঘোষ, তোমার নাম শ্রেয়া ঘোষাল হলে ভালো হতো, আমার ফেভারিট একজন সিঙ্গার। তো দেখো হ্যান্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ। এখন হ্যান্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণটা কেন দিছি আমি হচ্ছে যাচ্ছি ওই যে তোমাদের যেটা দেখাবো সেটাতে যাচ্ছি, তার আগে আসলে আমি সূত্রগুলো দেখাচ্ছি একটু পিএইচ এর। দেখো তুমি হচ্ছে যখন আসলে হচ্ছে কি বাফার দ্রবণ নিয়ে কাজ করবা, তখন বাফার দ্রবণের পিএইচ বের করার জন্য তোমাকে আলাদা সূত্র দিতে হবে। আমরা লাস্ট ক্লাসে মানে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, এই জাতীয় যে যৌগগুলো আছে তাদের আসলে কিভাবে পিএইচ বের করতে হয় সেটা হচ্ছে কি আমরা ব্যতিক্রম ধর্মী একটা সূত্র দ্বারা হচ্ছে কি পড়ছি। এখানে আসে হচ্ছে কি আমরা একই জিনিসটাই পড়বো, যেটা হচ্ছে কি তোমার যখন বাফার দ্রবণ থাকবে, বাফার দ্রবণ থাকলে কিভাবে আমরা পিএইচ বের করবো। তো বাফার দ্রবণ থাকলে বিজ্ঞানী হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ দিচ্ছে যে পিএইচ ইজিক্যাল টু হচ্ছে কি পিকেএ প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা বাই হচ্ছে কি অ্যাসিডের ঘনমাত্রা। এখন পিএইচ আমরা কখন পাবো? যখন হচ্ছে কি অম্লীয় বাফার দেওয়া থাকবে তখন পিএইচ পাবো। আর এখানে দেখো তোমার হচ্ছে কি অনেক সময় ঘনমাত্রা না দিয়ে আসলে হচ্ছে কি তোমার মোল সংখ্যা দিয়ে দেয়। তো সেক্ষেত্রেও সেম পিএইচ ইজিক্যাল টু পিকে প্লাস লগ অফ মানে লগ অফ লবণের ঘনমাত্রা বাই হচ্ছে কি অ্যাসিডের ঘনমাত্রা, অর্থাৎ লবণের ঘনমাত্রাটা উপরে থাকবে, সরি লবণের মোল সংখ্যা বাই হচ্ছে কি অ্যাসিডের মোল সংখ্যা। আর পিওএইচ কি পিওএইচটা হচ্ছে কি তার সেম জিনিসই, জাস্ট হচ্ছে কি এখানে পিকে বি আসবে, বি দ্বারা হচ্ছে বেস বোঝায়। সো প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা বাই হচ্ছে কি ক্ষারের ঘনমাত্রা, বোঝা গেছে? তো লবণটা কি অলওয়েজ উপরে থাকবে, ঘনমাত্রা দেওয়া থাকতে পারে অথবা কি মোল সংখ্যা দেওয়া থাকতে পারে, দুইটা দিয়ে তোমার হচ্ছে কি ম্যাথ করতে হবে। তো এই সূত্রগুলো আশা করি জানো, বাট আমি আর একটু দেখাই দিছি এই অধ্যায়ে তোমার হচ্ছে কি ম্যাথ করার জন্য। আচ্ছা আর তোমরা হচ্ছে কি এই জিনিসটা স্কিপ করো, হ্যাঁ এই জিনিসটা আসলে দেখতে অকওয়ার্ড লাগতেছে, এটা আসলে ভুলে বসায় দিছে, দাঁড়াও এটাকে মার্চ করতেছি। হি 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 হি
মন্তর ছো। সো আসো দেখো, এই অধ্যায়ে তোমার হচ্ছে কি পিএইচ এর ম্যাথ করার জন্য যে কয়টা সূত্র লাগবে সব আছে এই জায়গায়। কি আছে? সব আছে। দেখো পিএইচ এর সূত্র কি? পিএইচ ইজ ইকুয়াল টু নর্মাল যে পিএইচ মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। পিওএইচ এর সূত্র কি? মাইনাস লগ ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। ওএইচ মাইনাস হবে, এটা বলে প্লাস দিয়ে দিছে, ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। পিএইচ, হ্যাঁ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে পিএইচ প্লাস পিওএইচ কিন্তু ইকুয়াল টু কত হয়? 14 হয়। পিএইচ প্লাস পিওএইচ সমান ইকুয়াল কত হয়? 14 হয়। দেন তোমার যদি পরীক্ষায় যে আমি লাস্ট ক্লাসেও শিখাইছি যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে হচ্ছে কি পি মানে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা দেওয়া থাকলে তোমার হচ্ছে কি সরি পিএইচ দেওয়া আছে, তুমি আসলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কিভাবে বের করবা? জাস্ট এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু হবে 10⁻⁻⁻ এর পিএইচ। তোমার কাছে পিএইচ আছে, বলছে যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে হবে, বা তোমার কাছে পিএইচ আছে, তোমার দরকার এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, জাস্ট হচ্ছে কি এই সূত্র দিবা 10⁻⁻ এর পিএইচ, 10⁻⁻ এর পিএইচ। সিমিলার জিনিস ওএইচ, ওএইচ মাইনাসের ক্ষেত্রে হবে কি একই জিনিস হবে, এটা হবে কি পিওএইচ, এটা হবে কি পিওএইচ। বুঝা গেছে? ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা বের করার সূত্র কি? 10⁻⁻ এর পিওএইচ, 10⁻⁻ এর পিওএইচ। বুঝা গেছে? আর হচ্ছে কি তোমার দেখো এটা হচ্ছে পানির এইচ প্লাস আয়ন এবং হচ্ছে কি ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা দুইটাকে যোগ করলে কি হয়? এটা হচ্ছে পানির এইচ প্লাস আয়ন বা ওএইচ মাইনাস আয়নের দুইটার ঘনমাত্রা হচ্ছে কি যোগ গুণ করলে হয় কি 10⁻⁻14, 10⁻⁻14 আসে। অ্যান্ড দেখো পিকে এটা যদি তোমার হচ্ছে কি পরীক্ষায় বের করতে বলে, অনেক সময় পিকের মান ডিরেক্টলি দেওয়া থাকবে না, তোমাকে কে এর মান দিয়ে দিবে। কে এর মানে কি বিয়োজন ধ্রুবক, তো কে এর মান দেওয়া থাকলে তুমি পিকের মান বের করতে পারবে, জাস্ট হচ্ছে কি মাইনাস লগ কে এ, মাইনাস লগ কে এ। আর পিকে বিটা সেম জিনিস, মাইনাস লগ ক্যাবি সেম জিনিস, মাইনাস লগ ক্যাবি, ক্যাবি দেওয়া থাকবে। তো এই সূত্রগুলা বাসায় ভালোভাবে পড়বা। এখন ধরো পরীক্ষায় তোমাকে হচ্ছে কি কে এর মান বের করতে বলতে পারে, তোমার হচ্ছে কি বা ওই যে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের জন্য, তখন তুমি কোন সূত্র দিবা? আলফা স্কোয়ার সি। এখানে আলফা মানে হচ্ছে কি বিয়োজন মাত্রা, সি মানে ঘনমাত্রা, ক্যাবির জন্য সেম সূত্র। আর যদি কখনো এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে বলে, তখন হচ্ছে কি তোমার আলফা সি এটাও দিতে পারবা। ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা আলফা সি এটা দিয়েও বের করতে পারবা। আবার এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে কি রুট ওভার কে গুণ সি বের করতে পারবা। ক্যাবিটা যদি আমি বলি তাহলে সেটাও সেম। আর তোমার হচ্ছে কি কে আচ্ছা ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা, হ্যাঁ যদি ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রার কথা বলি তাহলে সেম জিনিস, যে তোমার সূত্র হবে কি কে বি গুণ হচ্ছে কি সি। তো এই সূত্রগুলো আসলে হচ্ছে কি বাসায় খুব ভালোভাবে পড়বা, হ্যাঁ কারণ পিএইচ এর ম্যাথ করতে গেলে তোমাকে এক এক সময় এক এক সূত্র হচ্ছে কি ব্যবহার করতে হবে। বুঝা গেছে? পিএইচ এর ম্যাথ করতে গেলে আমাদের কি করতে হবে? এক এক সময় এক এক সূত্র ইউজ করতে হবে ভাই। বুঝা গেছে? এখন আসো আমি তোমাদেরকে যে বলছিলাম যে যে কালজয়ী একটা হচ্ছে কি মানে কালজয়ী না আসলে তোমাদের আসলে হচ্ছে কি তোমার মানে বাফার দ্রবণ পরীক্ষায় যেগুলো আসে নর্মালি যেগুলো দেয় এগুলো হচ্ছে এগুলা। বুঝা গেছে? যে তোমাকে নর্মালি আসলে হচ্ছে পরীক্ষায় কি দিবে? পরীক্ষায় হচ্ছে কি তোমাকে কয়েকটা হচ্ছে কি বাফার দ্রবণ দিবে, যেগুলো হচ্ছে যেরকম এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড দুর্বল অ্যাসিড, এবং তার হচ্ছে কি সোডিয়াম মিথানয়েট এটাকে বলা হয়। তো মিথানোইক অ্যাসিড এবং তার অনুবন্ধী লবণ এটা একটা অম্লীয় বাফার দ্রবণ। তারপর সবচেয়ে বেশি তো আসে এটা ইথানোইক অ্যাসিড, এটা ইথানোইক অ্যাসিড এবং সোডিয়াম ইথানোয়েট, এটা হচ্ছে কি একটা অম্লীয় বাফার দ্রবণ। এটা হচ্ছে কি বেনজোইক অ্যাসিড, আর এটা হচ্ছে কি সোডিয়াম বেনজয়েট। বোঝা গেছে? জাস্ট হচ্ছে কি একটা এইচ তোমার হচ্ছে কি প্রতিস্থাপিত এই জায়গায় সোডিয়াম বসে, বা যে কোনো লবণের জিনিস বসতে পারে। বোঝা গেছে? তো এটা হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে কি এই কয়টা আসলে হচ্ছে কি তুমি উদাহরণ জাস্ট মনে রাখো যে এটা এগুলো অম্লীয় বাফার দ্রবণ হয় তাহলেই হবে। আর ক্ষারীয় বাফার দ্রবণ তোমার একটাই আসে, এই যে এটাই আসে ক্ষারীয় বাফার দ্রবণ, শুধু এটাই আসে যে তোমার হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর প্লাস হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা এটাই আসে। এখন এখানে হচ্ছে কি একটু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখক, রক্তের বাফার দ্রবণ এই জিনিসটা আসলে হচ্ছে কি আমরা সবাই আসলে হচ্ছে কি আগের বাফার দ্রবণগুলো জানলেও রক্তের বাফার দ্রবণ কিন্তু আমরা জানি না। আমরা কি থাকি, তোমরা তো বায়োলজি আমার চেয়ে অনেক ভালো পড়ো, রক্তে কিন্তু বাইকার্বনেট আয়ন থাকে, এটা তো তোমরা পড়ছো রক্ত চ্যাপ্টারে। আমার মনে আছে আমি অ্যাডমিশনের প্রথম তোমার হচ্ছে আমি তো বায়োলজি কিছু পড়ছি না, আমার অপশনাল সাবজেক্ট ছিল। তো ওই যে ইঞ্জিনিয়ারিং কোর্সের সাথে আমি হচ্ছে কি উদ্ভাসের হচ্ছে তোমার বায়োলজি কোর্স, আমাদের সময় তো হচ্ছে কি এরকম তোমার হচ্ছে কি অনলাইন প্ল্যাটফর্ম তখন আসলে খুব বেশি মানে প্রতাপ খাটাইছে, মানে আমাদের বেস থেকে শুরু হয়েছে আর কি। সো তখন হচ্ছে কি আমি উদ্ভাসের এখানে পড়ছিলাম, তখন হচ্ছে কি তোমার বায়োলজি কোর্স কিনছিলাম, তখন ওখানে প্রথম দিনই হচ্ছে কি তোমার হচ্ছে কি প্রথম দিনই আসলে হচ্ছে কি তোমার প্রশ্ন হয়েছিল যে আসলে তোমার কি প্রশ্ন হয়েছিল তোমার
মানে রক্ত চ্যাপ্টার পড়াইছো তো অনেক বাইরে অনেকভাবে পড়াইছে, তো যখন পড়ছিলাম মনে আছে আমার এখনো যে রক্তে আসলে কি বাইকার্বনেট আয়ন থাকে, এই যে বাইকার্বনেট আয়ন, এখানে অনেক কিছু থাকতে পারে। পরীক্ষায় তোমাকে বলবে নিচের কোনটা হচ্ছে কি রক্তের বাফার দ্রবণ, তুমি অপশনে যে কোনো কিছু থাকুক, তুমি হচ্ছে খুঁজবা কোথায় বাইকার্বনেট লেখা, অথবা কি CO3- লেখা, অথবা কি H2CO3 লেখা, তুমি হচ্ছে কি এই জিনিসগুলা খুঁজবা। পরীক্ষায় তোমার যেটাই থাকুক তুমি হচ্ছে কি এদের খুঁজবা, হয় বাইকার্বনেট বা HCO3- বা H2CO3, এদের যেটাই পাবা সেটাই হচ্ছে কি রক্তের বাফার দ্রবণ। রক্তের বাফার দ্রবণ আরও কিছু হতে পারে, প্রোটিন হতে পারে, ফসফেট হতে পারে, বাট এগুলা পরীক্ষায় দেয় না, দেয় হচ্ছে এটা। আমি কি বলছি, রক্তের বাফার দ্রবণ বাইকার্বনেট শব্দ খুঁজবা, অথবা দেখবা যে হচ্ছে কি HCO3- কোথায় দেওয়া আছে বা কোথায় H2CO3 দেওয়া আছে, যেটাতেই দেওয়া থাকবে সেটাতেই হচ্ছে কি রক্তের বাফার দ্রবণ। এটা আসবে, রক্তের বাফার দ্রবণ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেকে জানে না। আচ্ছা আসো আমরা একটু হচ্ছে কি ম্যাথমেটিক্যাল জিনিসে চলে যাই, আমরা তো অনেক পড়াশোনা করছি, হ্যাঁ। তো তোমাদের আমি আবারও বলতেছি, তোমরা আসলে হচ্ছে কি আমি যে গ্রুপে যে তোমাদেরকে আসলে হচ্ছে কি পিএইচ এর ম্যাথ করার যে ভিডিওটা দিছি ওইটা তোমরা একটু দেখে নিও, ওইটা কিন্তু তোমাদের লাগবে, হ্যান্ড ক্যালকুলেশনের জন্য তোমাদের মাস্ট লাগবে। সো দেখো এখানে কি বলছে, অ্যাসিডের নাম বলে দিছে না, এইচ অ্যাসিড ও এইচ লবণ সমমোলার ঘনমাত্রায় উপস্থিত হলে কে এ, মানে এই যে দেখো তুমি তো এখন বুঝবা না, এখানে তো অ্যাসিডের নাম লবণের নাম বলে দেওয়া নাই। সো তুমি কিভাবে বুঝবা যে এটা বাফার দ্রবণ হবে নাকি এটা দুর্বল অ্যাসিড হবে কি নাকি, এই যে কে এর মান দেওয়া না, কে এর মান দিয়ে দেওয়া মানেই তুমি বুঝবা যে এটা কি দুর্বল অ্যাসিড, কারণ ফিউশন মানে ধ্রুবকের মান দেওয়া মানে হচ্ছে কি এটা তোমার হচ্ছে কি ইথানোইকে সরি দুর্বল অ্যাসিডের জিনিস দেওয়া। সো এখানে পিএইচ বের করতে বলছে, সো অ্যাসিড এবং ক্ষারের পিএইচ বের করার জন্য আমরা কি সূত্র পড়ছি, পিএইচ ইজিক্যাল টু পিকেএ প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা বাই ক্ষারের ঘনমাত্রা, এই যে এইচএক্সটা হচ্ছে লবণ, এইচ এটা হচ্ছে কি সরি অ্যাসিড, বুঝা গেছে। সো এখন তোমার তো পিকে এর মান নাই, সো হচ্ছে কে এর মান দেওয়া আছে, ওই যে আমরা সূত্র পড়ছি পিএইচ ইজিক্যাল টু কি, পিএইচ ইজিক্যাল টু সরি পিকে ইজিক্যাল টু কি, পিকে ইজিক্যাল টু মাইনাস লগ কে, সূত্র পড়ছি, এই যে দেখো সূত্র কোথায় কিভাবে কাজে লাগে, সূত্র তো লাগবে জীবনে। তো এই যে দেখো জাস্ট বসাইছে, বসায় ক্যালকুলেশন করছে, আর হচ্ছে কি এখানে হচ্ছে কি তোমার দেখো দেখো কি বলছে এখানে, দেখো এখানে দেখো লগের পরে দেখো সমমোলার বলা আছে না, তার মানে এইচ এর মান যা হবে এইচ এর মানও কি তা হবে। যদি আমি ধরি এইচ এক্স এর মান ধরো, এই জিনিসটা একটু আমি এভাবে লিখে দিই তোমাকে সাইডে, তোমরা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। দেখো এইচ এক্স, তো ধরলাম যে সমমোলার বলে দিছে, এখানে সমমোলার এদের এদের পরিমাণ, তো সমমোলার বললে ধরো তোমার হচ্ছে কি এটাও যদি হচ্ছে কি এক্স হয় এটাও এক্স হবে, তো আলটিমেটলি এক্স এক্স কাটা গিয়ে থাকবে কি লগ ওয়ান, আর লগ ওয়ানের মান কত জিরো, এই যে জিরো, জিরো যোগ করলে যে কত, না যোগ করলে আচ্ছা এখানে না এখানে এটা হচ্ছে এখানে যোগ হবে, জিরো যোগ করলে যে কথা না যোগ করলে একই কথা। সো আলটিমেটলি তুমি এটাকে ক্যালকুলেশন করে যেটা পাবা সেটাই হবে কি তোমার রাইট আনসার, এটাকে ক্যালকুলেশন করে তুমি যেটা পাবা সেটাই হবে কি রাইট আনসার। এই যে এই ক্যালকুলেশনটা আমি চাইলে তোমাকে দেখায় দিতে পারতাম, বাট আমি এখানে দেখাবো না, কারণ আমি তোমাকে হচ্ছে কি মানে তোমাকে হচ্ছে কি আমি দিয়ে দিছি ইনফরমেশন যে কীভাবে এই ম্যাথ করবা তোমরা, তো তোমরা ওইখান থেকে দেখবা, তাও দেখায় দেই, না হলে মন খারাপ করবা, বলবা বাই কিছু দেখাই না। মাইনাস লগ 1.8 ইন্টু 10⁵ দেখো কী ছিল, মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁵, এটাই তো ছিল, হ্যাঁ। তো কীভাবে করবা, তো যখন আসলে দেখবা হচ্ছে কি ভেতরে লগের পরে হচ্ছে কি সামনে মাইনাস আছে, একটা জিনিস শেয়ার করতে হবে, সামনে মাইনাস থাকতে হবে এবং হচ্ছে কি লগের ভেতরে সামথিং গুণ 10⁻⁻⁻⁻ এরকম আছে। তো তখন কী করবা, তখন ম্যাথ করার প্রসেস হচ্ছে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা সামনে চলে আসবে ফার্স্ট, এবং অবশ্যই চিহ্ন বাদে আসবে, মাইনাস প্লাস এগুলো দেখবে না, পাওয়ার যেটা আছে সেটা 10 এর পাওয়ার সামনে আসবে, তার থেকে মাইনাস করবা কি সামনে যে অংশটা গুণ অবস্থায় আছে তার লগ, তো মাইনাস করবো কি সামনে যে অবস্থায় আছে তার লগ। তো এখন তুমি দেখো 5 থেকে কত মাইনাস করবা, দেখো তুমি হচ্ছে কি লগ 1 এর মান কত পড়ছো, লগ 1 এর মান ধরো হচ্ছে কত পড়ছি আমরা, লগ 1 এর মান 0, লগ 2 এর মান আমরা কত পড়ছি, লগ 2 এর মান পড়ছি আমরা 0.3। তো এখন আমরা এখানে 1.8 সমান কত বসাবো, ধরো আমি হিসাবের সুবিধার্থে যেহেতু 1.8 1 এবং 2 এর মাঝামাঝি, সো আমি 0.2 বসাইলাম হিসাবের সুবিধার্থে, তুমি পরীক্ষায় কাছাকাছি মান পাবা। তো এটার আনসার কী হবে, 5 থেকে মাইনাস করে 4.8। এখন আসা দেখো এই দেখো 4.78 আর 4.8 এই দুইটা কিন্তু খুবই কাছাকাছি একটা মান, সো পরীক্ষায় অপশন দেখে কাছাকাছি মান আনসার করে দিবা। আসো আমরা আরেকটা সূত্র পড়ি, দেখো আরেকটা ম্যাথ করি আর কি, সরি সূত্র পড়ি না, 200 মিলিলিটার 0.1 মোলার CH3COO, অর্থাৎ মানে তোমার হচ্ছে কি এটা কি দেওয়া, এটা অ্যাসিড না লবণ, এটা অ্যাসিড না লবণ, এই যে সোডিয়াম ইথানয়েড লবণ দেওয়া, এটার হচ্ছে কি তোমার আয়তন দেওয়া ঘনমাত্রা দেওয়া, ও 20 মিলিলিটার 0.5 মোলার CH3COOH, অর্থাৎ তোমার এখানে বাফার দ্রবণ বলে দেওয়া আছে, বলছে পিএইচ কত, এখানে পিকে এর মান দেওয়া আছে,
পিএইচ কত, পিকের মান হচ্ছে কি তোমাকে দেওয়া আছে, বোঝা গেছে? তো তুমি কিভাবে বের করবা? খুব সহজ, তোমরা হচ্ছে কি যেভাবে আসলে নর্মালি করো সেভাবেই করবা, যে হচ্ছে কি আচ্ছা এখানে একবারে করে ফেলছি। তোমরা সূত্র দিবা কি, পিএইচ ইজিক্যাল টু পিকে এ প্লাস লগ অফ, দেখো এখানে কি সূত্র দিবা, গণমাত্রা সূত্র দিবা? অবশ্যই না। কেন আমরা গণমাত্রা সূত্র দিব না এই জায়গায়? দেখো এখানে হচ্ছে কি তোমার আয়তন বি আর এস দুইটা দেওয়া আছে, বি আর এস। তো যখন আয়তন গণমাত্রা দেওয়া থাকবে তখন আমরা কি দিব, মোল সংখ্যা সূত্র দিব, অ্যান্ড সল্ট বাই হচ্ছে কি অ্যান্ড অ্যাসিড, বোঝা গেছে? আমরা কিসের সূত্র দিব, মোল সংখ্যার সূত্র দেব। এখন এই জায়গায় কোন মোল সংখ্যার সূত্র দিব? এই জায়গায় আমরা হচ্ছে কি দেখো পিকের মান আছে 4.8 প্লাস লগ অফ, এই জায়গায় কি দিব আমরা, হচ্ছে মোল সংখ্যার যে সূত্র দিবা, এখানে কোন সূত্রটা দিবা? দেখো এই যে আয়তন গুণ গণমাত্রার একটা সূত্র আছে না মোল সংখ্যার, আয়তন গুণ গণমাত্রা হচ্ছে কি সূত্র দিবা, বি গুণ এস, আচ্ছা B1 S1 ধরলাম, B2 S2, বোঝা গেছে? তো আয়তন গুণ গণমাত্রার যে সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে কি আমরা দিব। তো এখানে জাস্ট হচ্ছে কি দেখো লবণের গণমাত্রা হচ্ছে 0.1, আয়তন হচ্ছে 200 মিলিলিটার দিয়ে দিছে, অ্যাসিডের গণমাত্রা 0.1, আয়তন হচ্ছে 20, জাস্ট হচ্ছে কি নর্মাল ক্যালকুলেশন করে গুণ করলে দেখো 10 মানে কত আসে, দেখো এটাকে গুণ করলে হচ্ছে কত হয়ে যাবে, 20 হয়ে যাবে, এটাকে গুণ করলে 2 হয়ে যাবে, বোঝা গেছে? এটাকে তুমি হ্যান্ড ক্যালকুলেশন করো, তাহলে দেখো লগ অফ, দেখো এই যে এটা মানে হচ্ছে কি 0.1 মানে হচ্ছে কি 1/10, সো 1/10 এর সাথে হচ্ছে কি তুমি 200 গুণ করলে যে 1/10 এটার সাথে যদি তুমি 200 গুণ করো, তার মানে কি 0 0 কাটা যাবে, আলটিমেটলি জায়গায় থাকে কত, শুধু 20 থাকে কত, শুধু 20, আর নিচে কত আসবে 0.1 এর সাথে যদি তুমি হচ্ছে কি গুণ করো, 0.1 মানে হচ্ছে কত 10 গুণ 20, সো আলটিমেটলি থাকে কত, 0 0 কাটা গেলে থাকবে হচ্ছে কি শুধু 2, থাকবে কত, শুধু 2, সো 2, সো 2 2 কাটলে থাকে হচ্ছে কত 10, মানে লগ 10 থাকে আর কি। সো লগ 10 থাকলে হচ্ছে কি 2 2 কাটলে থাকে হচ্ছে কি লগ 10, আর লগ 10 এর মান কত 1, সো 4.8 প্লাস হচ্ছে কি 1 5.8। সো এভাবে তুমি খুব সহজে ইজিলি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো, এরকম ইজি ম্যাথ দিতে পারে পরীক্ষা, ইজি ম্যাথ দিতে পারে, কারণ এই অধ্যায় থেকে কৃষি করছে আমরা দেখছি যে অনেকগুলো ম্যাথ আসে। আচ্ছা, হ্যান্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ থেকে একটা প্রশ্ন আসে, ধরা হচ্ছে কি বলে যে কোনো দ্রবণের এই প্রশ্নটা তোমরা হয়তো কৃষি গুচ্ছে পাও নাই, বাট অনেক ধরো পিকের মান 9.2 দেওয়া আছে, তোমরা হচ্ছে কি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যদি তোমরা আসলে সলভ করো, তখন হয়তো আমি আশা করি যে এই প্রশ্নটা ফেস করছো, যে কোনো দ্রবণের পিকের মান দেওয়া আছে 9.2 হলে ওই দ্রবণের পিএইচ এর মান কত, এই যে এই প্রশ্নটা হচ্ছে কি মানে পিএইচ এর মান কত হলে সেই যৌগটা আসলে হচ্ছে কি নিরপেক্ষ যৌগে পরিণত হবে। তো এটা হ্যান্ডারসন হ্যাসেলবার্গের একটা সমীকরণ থেকে আসে, তোমার হচ্ছে কি পিএইচ এবং হচ্ছে কি ইকুয়াল টু হচ্ছে কি পিকে হলে হচ্ছে কি যৌগটা কিসে পরিণত হয়, কয়েকটা ক্রাইটেরিয়াতে প্রশ্নটা হয়, যৌগটা হচ্ছে কি হবে তোমার নিরপেক্ষ, মানে মেইনলি আসলে নিরপেক্ষ যৌগে পরিণত হয়, বাট স্যাররা আরও কয়েকটা টাইপের প্রশ্ন করে, যে ধনাত্মক আয়নে পরিণত হবে, তারপর হচ্ছে কি ঋণাত্মক আয়নে পরিণত হবে। সো এই নিচের দুইটা হচ্ছে কি স্যাররা নিজেরার মতো বানায় প্রশ্ন করে, বাট মেইনলি কনসেপ্ট হচ্ছে নিরপেক্ষ যৌগে পরিণত হয়, অর্থাৎ পরীক্ষায় তোমাকে হচ্ছে কি তিনভাবে প্রশ্ন করে, যে ধনাত্মক আয়নে পরিণত হবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে, বা নিরপেক্ষ যৌগে পরিণত হবে। যেটাই থাকুক অলওয়েজ মাথায় রাখবো যে পিকে ইকুয়াল টু হচ্ছে কি পিএইচ হলেই এই তিনটা সম্ভব। এখন কেন হয় জানো, এই যে দেখো পিকে প্লাস হচ্ছে কি, আচ্ছা আমরা ম্যাথ একটা করছি, দেখো এই জায়গায় দেখো অ্যাসিড এবং হচ্ছে কি ক্ষারের মানে অ্যাসিড এবং হচ্ছে কি লবণের গণমাত্রা সেম না, তো যখন লবণের গণমাত্রাটা সেম হয়ে যায়, তার মানে আলটিমেটলি তোমার এই পার্ট থেকে তুমি কিন্তু হচ্ছে কি 0 পাও, হ্যাঁ। তার মানে কি তোমার হচ্ছে কি দেখো তোমার এখান থেকে তুমি হচ্ছে কি পিকের মান যত পাচ্ছ, এই যে পিকের মান কিন্তু আমরা এই ক্যালকুলেশন করে 4.7 পাচ্ছি, তো পিএইচ এর মান কিন্তু ততই হয়, পিকের মান যত হয় পিএইচ এর মান কিন্তু ততই হয়, কারণ এই পার্টটা আলটিমেটলি 0 হয়ে যায়। এটা কখন হয়, যখন সমমূলার্থ আছে, আর সমমূলার একটা দ্রবণের সমমূলার মানে কি এই যৌগটা নিরপেক্ষ, বা হচ্ছে কি এই জায়গায় অ্যাসিডের বৈশিষ্ট্য কম
মানে যেমন ক্ষারের বৈশিষ্ট্য কি তেমন মানে বা লবণের বৈশিষ্ট্য কি সেরকম। সো এখন পিএইচ পিওএইচ এর পরিবর্তন থেকে ঘনমাত্রা মানে কত গুণ কমবে বা বাড়বে, এরকম অনেক প্রশ্ন তোমরা আসলে হচ্ছে কি দেখতে পাও। এখানে আরেকটা জিনিস লিখে রাখো যে হচ্ছে কি কত গুণ অম্লীয় ক্ষারীয়, হ্যাঁ এটাও হতে পারে, কত গুণ অম্লীয় এটাও প্রশ্ন করে, অম্লীয় এই প্রশ্ন বা অম্লীয় এটাও প্রশ্ন করে, এই ধরনের প্রশ্ন করে। মানে তোমার হচ্ছে কি বলবে যে H+ আয়নের ঘনমাত্রা, দেখো এখানে তো ডিরেক্টলি আসলে প্রশ্নে বলছে যে কত গুণ কমবে, তোমাকে পরীক্ষায় কমবেও বলা থাকবে না যে H+ আয়নের ঘনমাত্রা কত গুণ হবে, এটা বলা থাকবে। তো নিচে অপশনে থাকবে যে 100 গুণ বাড়বে, 200 গুণ বাড়বে, 100 গুণ কমবে, 200 গুণ কমবে, এরকম থাকবে। সো কিভাবে করবা, তো সূত্র হচ্ছে তোমার 10 pH 1 মাইনাস হচ্ছে কি pH 2, বোঝা গেছে সূত্র কি 10 pH 1 মাইনাস হচ্ছে কি pH 2। দেখো এখানে pH 1 কত 2 বসাও, pH 2 কত 5, সো 10 কত থাকে -3। এখানে হচ্ছে কি মাইনাস, যেটা এই যে দেখো পাওয়ার মাইনাস হলে ঘনমাত্রা কমবে আর পাওয়ার প্লাস হচ্ছে ঘনমাত্রা বাড়বে। পাওয়ারটা এই যে চিহ্নটা আসলে এই যে চিহ্নটা, এই যে মাইনাস চিহ্নটা, এটা আলটিমেটলি বোঝায় তোমার ঘনমাত্রা বাড়বে না ঘনমাত্রা কমবে। মাইনাস আসলে ঘনমাত্রা কমবে, প্লাস আসলে ঘনমাত্রা বাড়বে, তার মানে এখানে মাইনাস আসছে, সো এটার কি ঘনমাত্রা কমবে। অ্যান্ড যখন আসলে হচ্ছে কি তুমি তোমার হচ্ছে কি মাইনাসটা হচ্ছে কি তুমি কাউন্ট ডাউন করতেছো, হ্যাঁ যখন আসলে তুমি হচ্ছে কি বুঝে ফেলছো যে এটা হচ্ছে ঘনমাত্রা কমবে, তখন আসলে তুমি মাইনাস বাদে চিন্তা করবা। তখন কি চিন্তা করবা যে এটা কত গুণ কমবে, মাইনাস বাদে চিন্তা করবা 10³ বা হচ্ছে কি 1000 গুণ কমবে, বোঝা গেছে। আর প্লাস থাকলে তো কোনো সমস্যা নাই, ডাইরেক্ট হচ্ছে বলবা যে 1000 গুণ বাড়বে। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, বিভিন্ন ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে কি এটা আসে, বোঝা গেছে। বুঝতে পারছো এই ম্যাথটা, আমরা হচ্ছে কি এখন এমসিকিউ সলভে চলে যাব। বুঝতে পারছো কি না এতটুকু পার্ট আমাকে একটু হচ্ছে কি তোমরা জানিয়ে দাও, আমরা হচ্ছে কি এমসিকিউ সলভে চলে যাব। 8 জন মহামান্য ব্যক্তিগণ জানান, বুঝতে পারছেন কিনা। ক্লিয়ার 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 হলেই ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। ওকে বিক্রম সেনা নাদিয়া সবাই বলছো ক্লিয়ার, ওকে। দেখো দেখতে না দেখতেই আমাদের কিন্তু হচ্ছে ক্লাস্টার ডিগ্রি 2023-24 সেশনে খুব সুন্দরভাবে চলে আসিয়াছে। আমাদের লাস্ট ইয়ার প্রশ্ন আসছে যে কোনটা হচ্ছে কি বাফার দ্রবণ। দেখেন 5টা বাফার দ্রবণ, 6টা বাফার দ্রবণ শিখাইছি, তার মধ্যে এ নাম্বারই আছে কি সেই বাফার দ্রবণ, এ নাম্বারই আছে কি সেই বাফার দ্রবণ। দেখো খুব সুন্দর, দেখো এর চেয়ে সহজ প্রশ্ন মনে হয় পৃথিবীতে আর কোনোটা হতে পারে না। 8 জনের মধ্যে আমিও একজন, আচ্ছা তাহলে আমিও মহামান্য ব্যক্তি। আচ্ছা আমিও বলি ক্লিয়ার, একটা কমেন্ট করে দেবো, আচ্ছা কমেন্ট করে দে একটা, দাঁড়াও একটা কমেন্ট করি, এই যে একটা কমেন্ট করে দিছি। ওকে, এটা মনে করি না তোমাদের আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি ভুল হওয়ার কোনো পসিবিলিটি আছে। দেখো এই যে দেখো ম্যাথ আসছে, দেখছো বাফার দ্রবণ থেকে বা হচ্ছে কি তোমার হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ থেকে ভালোই ম্যাথ দেয়। দেখো 22 সেশনে বলছে সমমূলার 0 পয়েন্ট, এখানে কি বলছে সমমূলার, মানে এখানে সমমূলার বলার পরে এখানে হচ্ছে কি তোমার দেওয়া আছে এই যে NH3, এটা কি, এটা কিন্তু ক্ষার, এটা কি ক্ষার, এই যে NH4Cl। দ্রবণের পি মানে পিএইচ জানতে চাইছে, আই হাই দেখো আমরা কি পড়ছি পিওএইচ, তার মানে কি এখানে পিএইচ জানতে চাইছে, পিকেবির মান দেওয়া আছে। ওকে আমরা প্রথমে কি বার করব, আমরা প্রথমে বের করব পিওএইচ বের করবো। সো পিওএইচ এর আমরা কি সূত্র দিব যে পিকেবি প্লাস হচ্ছে কি লগ অফ কি সল্টের ঘনমাত্রা বাই হচ্ছে কি ক্ষারের ঘনমাত্রা, বেসের ঘনমাত্রা। ওকে এটা দিলাম, দেন হচ্ছে কি পিকেবির মান কত দেওয়া আছে 4, ওকে 4 প্লাস লগ অফ, যেহেতু সমমূলার বলছে তাহলে তো চোখ বন্ধ করে এই পার্টটা 0 হয়ে যাবে, বাট তবুও আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, না করলে আবার অনেকে আসলে মন খারাপ করে। সো 4 প্লাস লগ কত 1 আসবে, আর লগ 1 এর মান কত 0, তো আলটিমেটলি কত 4। তো এখন পিওএইচ এর মান 4 পাইছো। এখন চ্যাপ্টারের শুরুতে কিন্তু আমি হচ্ছে কি সূত্রে দেখাইছি যে পিএইচ প্লাস পিওএইচ সমান কত, পিএইচ প্লাস পিওএইচ সমান কত 14। সো এখান থেকে তোমার কি উদ্দেশ্য পিএইচ বের করা, কারণ পিওএইচ এর মান তুমি জানো। সো 14 মাইনাসের পিওএইচ আলটিমেটলি কত 14 মাইনাসের 4 ইকুয়াল টু 10, বোঝা গেছে। খুব দ্রুত করতে পারবা তখনই কিউব লিখছে, আচ্ছা সমস্যা নাই। ক্যাসি কত মোল পার লিটার কিউব হবে, মিটার কিউব হবে, ক্যাপির মান দেওয়া আছে এত, যে 8.314 ইন্টু 10⁻²। ওকে আচ্ছা ক্যাপি গ্যাসির সম্পর্ক সূচক সমীকরণ থেকে আমাদের বের করতে হবে, তবে তার আগে আমাদের হচ্ছে কি ডেল এন এর মানটা বের করতে হবে, কারণ বাকি সব কিছু আমার জানাই আছে। সো ডেল এন এর মান এখানে কত
ক্যাসির মান। সো ক্যাসি ইকুয়াল টু কি লিখতে পারবা? ক্যাসি ইকুয়াল টু, আচ্ছা দেখা যায় ওই সাইডে। আচ্ছা ক্লাস আটকে যাচ্ছে। দেখো তো এখন ঠিক আছে কিনা ক্লাসটা। দেখো এখন আটকা আছে। আই থিঙ্ক এখন ক্লিয়ার। সো তোমার উদ্দেশ্য কি? ক্যাসির মান বের করা। উদ্দেশ্য কি আমার? ক্যাসির মান বের করা। সো আমি ক্যাসির মান কীভাবে বের করব? ক্যাসির মান বের করবো হচ্ছে কি, জাস্ট ক্যাসিটাকে এক পাশে রাখবা, বাকি সব কিছু ওই পাশে পাঠিয়ে দিবা, অর্থাৎ ক্যাপি বাই কি আর টি হবে। ক্যাপি বাই কি হবে? আর টি। বোঝা গেছে? সো এখন তোমার কাছে দেখো ক্যাপির মান আছে, এই যে দেখো সুন্দর করে ক্যাপির মান দেওয়া আছে 8.314 ইন্টু হচ্ছে কি 10⁻²। আর নিচে কত আছে? নিচে হচ্ছে কত আছে? আর টি, আর এর মান আমরা কত 8.314 এসআই এককেরটা বসাবো, কারণ এই যে দেখো এখানে এককটা কিন্তু হচ্ছে কি এসআই এককে দেওয়া আছে। আর টি এর মান তো হচ্ছে কত 300 কেলভিন খুব সম্ভবত দেওয়া ছিল। সো এখানে জাস্ট হচ্ছে কি এটা এটা কাটাকাটি যায়, উপরে থাকবে হচ্ছে কি 100, নিচে থাকবে হচ্ছে কত 300। সো 100 আর 300 কাটাকাটি করলে 1/3 আসে। বোঝা গেছে? 1/3 আসে। আর 1/3 মানে কি? 1/3 মানে কত? 1/3 মানে হচ্ছে কত তোমার, আমরা কি জানি? আমরা ছোটোবেলায় কিন্তু পড়ছি 10কে 3 দ্বারা ভাগ করলে কত হইতো? 3.333 এরকম হইতো, বাট এখানে তো আছে 1/3, অর্থাৎ এখানে 1 আছে, তো আর মানে হচ্ছে কি তোমার এই দশমিকটা এক ঘর সামনে চলে আসবে, অর্থাৎ 0.333 এরকম আসবে। 0.333 এরকম আসবে। সো 0.33 কোথায় আছে? এই যে দেখো এটাতে আসছে। একটু আমাকে একটু বাইক কষ্ট করে জানাবা তো তোমরা আসলে বুঝতে পারছো কিনা। একটু আমাকে কষ্ট করে জানাও তো বুঝতে পারছো কিনা। যারাই যুক্ত আছে একটু আমাকে কষ্ট করে জানাবে তোমরা বুঝতে পারছো কিনা। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না তো, আর কমেন্ট না করলে আসলে আমি বুঝবো না, তাহলে হচ্ছে কি আমি আমার নিজের মতো হচ্ছে কি আগায় যাইতে হবে। আসো কি তোমরা? আচ্ছা একজন বলছো আরেকবার, আচ্ছা আচ্ছা বা আরেকবার বলছো না। দেখো এখানে তোমাকে ক্যাসির মান বের করতে বলছে, ক্যাপির মান দেওয়া আছে, তো আমরা কি জানি ক্যাপি ক্যাসির সম্পর্ক সূচক সমীকরণ কি? ক্যাপি ক্যাসির সম্পর্ক সূচক সমীকরণ কি? ক্যাপি ইজিক্যাল টু ক্যাসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। বোঝা গেছে? আর টু দি পাওয়ার ডেল এন। সো এখান থেকে আমরা কি লিখতে পারবো? ডেল এন এর মান হচ্ছে কি আমরা কি জানি উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। সো উৎপাদের মোল সংখ্যা 3, বিক্রিয়কের মোল সংখ্যা 2। সো 3 থেকে 2 মাইনাস করলে কত থাকে? 1, অর্থাৎ ডেল এন এর মান এই জায়গায় কত? 1। সো এখন তুমি হচ্ছে কি সূত্রে বসাও যে হচ্ছে কি ক্যাপি ইজিক্যাল টু হচ্ছে কি ক্যাসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন, মানে হচ্ছে 1 বসাও। তো পাওয়ার 1 থাকলে যে কথা, না থাকলে একই কথা, তো অর্থাৎ এখানে থাকে ক্যাপি ইজিক্যাল টু ক্যাসি গুণ আর টি। তো তোমার উদ্দেশ্য হচ্ছে কি ক্যাসির মান বের করা। সো ক্যাসিটাকে এক পাশে রেখা আরটিটাকে ওই পাশে পাঠিয়ে দাও, এই যে এই পাশে আসলে সে কী হবে? ভাগ আকারে থাকবে। সো ভাগ আকারে থাকলে তোমার হচ্ছে কি এখানে ক্যাপির মান আছে 8.314, আর হচ্ছে কি ইন্টু 10⁻²। আর নিচে হচ্ছে কি আর এর মান, আর এর মান ওই যে মোলার গ্যাস ধ্রুবক, তোমরা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তনে সরি পরিবেশ রসায়নে যে পড়ছো এসআই একক যেটা, এটা বসাইবা। বোঝা গেছে? এসআই একক বসাইবা, কারণ এখানে হচ্ছে ক্যাসির এককটা হচ্ছে মিটার কিউবে দেওয়া, মানে হচ্ছে কি এসআই এককে দেওয়া। সো জাস্ট হচ্ছে কি বসাই কাটাকাটি করবা, কাটাকাটি করলে উপরে দেখবো 100, নিচে 300। সো এখানে কাটাকাটি করলে 1/3, আর 1/3 মানে 0.33। ওকে, বুঝতে পারলেই হয়েছে। আচ্ছা বা থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। দেখো এটা হচ্ছে কি তোমাদের অনেকের প্রবলেম হবে। দেখো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে কোনো বিক্রিয়ার হার হচ্ছে কি দ্বিগুণ বৃদ্ধি পায়। হ্যাঁ, তো যদি মানে কি বলছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার 2 গুণ বৃদ্ধি পায়। কত গুণ বৃদ্ধি পায়? 2 গুণ বৃদ্ধি পায়। ধরলাম যে বিক্রিয়ার হারটা কত? বিক্রিয়ার হারটা ধরলাম x, তো ধরলাম কত গুণ বৃদ্ধি পাবে? 2x গুণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, বিক্রিয়ার হার ধরলাম আমরা কত? x। তো
তো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2x গুণ বৃদ্ধি পায়। এখন বলছে 110 থেকে 150 ডিগ্রিতে উন্নীত হলে তবে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি হবে, বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি হবে। তো আমরা আসো একটু হচ্ছে কি ঐকিক নিয়ম করি। দেখো 10 ডিগ্রির জন্য আমরা জানি কত, 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য 10 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধির জন্য হচ্ছে কি বৃদ্ধির জন্য হচ্ছে কি আমাদের বিক্রিয়ার হার কত গুণ হয়, ধরলাম বিক্রিয়ার হারটা x, তাহলে হচ্ছে কি 2x গুণ হয়। তো এখানে আছে 110 থেকে 150-এ বলছে। সো আমরা প্রথমে 110 ডিগ্রি থেকে হচ্ছে কি 120 ডিগ্রিতে যাব। তার মানে কি এই জায়গায় কত ডিগ্রি বৃদ্ধি পাইছে, 10 ডিগ্রি। তো 10 ডিগ্রির জন্য আমরা বিক্রিয়ার হার মানে কত গুণ হবে, 2x গুণ হবে। তো এখন আসে 120 ডিগ্রি থেকে আসলে আমরা কোথায় যাব, 130 ডিগ্রিতে। তো 130 ডিগ্রিতে গেলে তোমার হচ্ছে কি বিক্রিয়ার হার কত গুণ হবে, আগেরটার হচ্ছে কি দ্বিগুণ হবে, মানে বিক্রিয়ার হার তো দ্বিগুণ হয়। তো আগেরটাকে 2 দ্বারা গুণ করো 2x, তো আলটিমেটলি আসে কত 4x গুণ হয়। তো এখন আসে 130 থেকে হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা 140 ডিগ্রি সেলসিয়াসে যাব। তো আবার ওই আগে যে তোমার হচ্ছে কি বিক্রিয়ার হার কত পাইছো 4x, তো এটা কী হবে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 2 দ্বারা গুণ করো, তো এটা কত হয়ে যাবে 8x। আবার হচ্ছে কি আমরা যেহেতু 150 পর্যন্ত যাবো, তো 140 ডিগ্রি থেকে এখন আমরা হচ্ছে কোথায় যাবো 150 ডিগ্রিতে। তো 150 ডিগ্রিতে গেলে বিক্রিয়ার হার কী হবে, আগেরটার হচ্ছে কি দ্বিগুণ হবে, আগেরটা হচ্ছে 8x, এটাকে হচ্ছে 2 দ্বারা জাস্ট গুণ করে দিবা, কত হবে 16x। অর্থাৎ 101 ডিগ্রি সেলসিয়াস 110 ডিগ্রি থেকে 150 ডিগ্রিতে গেলে আমার বিক্রিয়ার হার কত গুণ হচ্ছে 16 গুণ। x দ্বারা তো বিক্রিয়ার হার বোঝাচ্ছে, আর 16 দ্বারা গুণ, তো স্বাভাবিকভাবে এটার আনসার কত 16। বুঝতে পারছো? 4 ক্লিয়ার নাকি একটু জানাইও। হ্যাঁ সি যারা সি বলছো সবারটাই ঠিক আছে। এখন এটা খুব সম্ভবত গতদিন আমাকে কেউ একজন প্রশ্ন করছিল যে এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য, সব বুঝিয়ে দিব না কেন। দেখো কি বলছে, একটা প্রথম ক্রম বিক্রিয়ার গণমাত্রা তুমি হচ্ছে ফার্স্টের জিনিস মনে রাখার দরকারই নেই, তুমি 60 সেকেন্ডে কি বলছো 1 মোল পার লিটার থেকে 0.5 মোল পার লিটার হয়, অর্থাৎ 1 থেকে 0.5-এ যায়। কোথায় যায়, 1 থেকে 0.5 মোল পার লিটারে যায়। তোমাকে বলছে যে তার মানে কি এই যে 1-এর অর্ধেক গণমাত্রা, এই যে 1/2 মানেই তো 0.5, 1/2 মানেই তো 0.5, মানে 1-এর অর্ধেক, মানে গণমাত্রা পূর্বের গণমাত্রা হচ্ছে পরের গণমাত্রা অর্ধেক হইতে সময় লাগে কত 60 সেকেন্ড, 60 সেকেন্ড সময় নিতেছে। তো এখন তোমাকে বলছে বিক্রিয়াটার গণমাত্রা 2 মোল পার লিটার থেকে 0.5 মোল পার লিটারে নেমে আসতে হচ্ছে কি তোমার কত সেকেন্ড সময় লাগবে। তো আসো আমরা করি। তো আমরা কি জানি, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে 60 সেকেন্ডে গণমাত্রা কি হয় অর্ধেক হয়, প্রত্যেক 60 সেকেন্ডে কি হবে গণমাত্রা অর্ধেক হবে, এটা হচ্ছে মাথায় রাখবা। তার মানে হচ্ছে কি আমরা এখান থেকে বলবো যে 2 মোল পার লিটার, 2 মোল পার লিটারের অর্ধেক কত, 2 মোল পার লিটারের অর্ধেক কত 1 মোল পার লিটার, 2 মোল পার লিটার থেকে 1 মোল পার লিটার, এটার অর্ধেক, এটা হইতে সময় লাগতেছে কত, সময় লাগবে 60 সেকেন্ড। আবার 1 মোল পার লিটার থেকে 0.5 মোল পার লিটার, একের অর্ধেক কত 0.5 মোল পার লিটারে আসতে সময় লাগবে কি আরও 60 সেকেন্ড। তার মানে 2 মোল পার লিটারকে 0.5 মোল পার লিটারে আসতে টোটাল সময় লাগতেছে কত 120 সেকেন্ড, কারণ 2 থেকে 1-এ আসতে 60 সেকেন্ড লাগতেছে, আবার 1 থেকে 0.5-এ যাইতে লাগতেছে আরও 60 সেকেন্ড, গণমাত্রা অর্ধেক হইতে কত সেকেন্ড লাগতেছে 60 সেকেন্ড। তার মানে দুইটা 60 সেকেন্ড তুমি যোগ করলে কত পাবা 120 সেকেন্ড পাবা। সো এটার আনসার কত হবে 120 সেকেন্ড। এই জিনিসটা ক্লিয়ার, 5 ক্লিয়ার নাকি একটু আমাকে জানাবা। কি যেন হচ্ছে গতদিন আমাকে বলছিল যে 5টা বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা পানি, ওকে সবাই তো আনসার দিতে পারতেছো, বিক্রম নাদিয়া সবাই। সনি সাহা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলো তো পানির পিকে ডাবলোর মান কত, পানির পিকে ডাবলোর মান কত? ওকে রাজসভা ক্লিয়ার। পানির পিকে ডাবলোর মান কত আমরা সবাই জানি, পানির পিকে ডাবলোর মান কত, পানির আয়নিক গুণফল যেটা এটাই হচ্ছে কি পানির পিকে ডাবলো মানে কি, পিকে ডাবলো মানে হচ্ছে কি পানির আয়নিক গুণফল যেটা এটাই, H প্লাস আয়নিক ঘনমাত্রা গুণ হচ্ছে কি OH মাইনাস আয়নিক ঘনমাত্রা ইকুয়াল টু হচ্ছে কি যেটা, এটা এখান থেকে হচ্ছে কি আমরা যেটা পাই সেটা হচ্ছে কি পানির পিকের মান, পিকে ডাবলোর মান, সরি পিকে ডাবলোর মান হচ্ছে তোমার এটা। এটা বোঝা গেছে। সো এটার আনসার কত আসে 14 আসে, এই সূত্র লাগে না, এটা সূত্র লাগে না, এটার আনসার এমনি মুখস্থ থাকে। পিকে ডাবলোর মান অলওয়েজ মাথায় রাখবো কি 14, পিকে ডাবলোর মান কি অলওয়েজ মাথায় রাখবা 14। বোঝা গেছে, এটা সূত্র লাগে না, তোমরা এমনি মুখস্থ পারো। দেখো এটা খুব একটা চিন্তার বিষয়, চিন্তা করে হচ্ছে কি এমসিকিউটা আনসার করতে হয় যে নিচের কোন দ্রবণের পিএইচ সবচেয়ে বেশি, নিচের কোন দ্রবণের পিএইচ সবচেয়ে বেশি। দেখো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাসিডের পিএইচ কত হয় 7-এর চেয়ে কম হয়, আমরা তো পিএইচ এর সূত্রে এটাই পড়ছি যে অ্যাসিডের সংজ্ঞাতেই পড়ছি, যাদের পিএইচ 7-এর চেয়ে কম হয় তাদেরকে আমরা কি বলি অ্যাসিড বলি, আর যাদের পিএইচ 7-এর চেয়ে বেশি হয় তাদেরকে আমরা কি বলবো ক্ষার বলবো। তার মানে কি অ্যাসিডের পিএইচ 7-এর চেয়ে কম হয়,
ক্ষারের পিএইচ কি সাথে চেয়ে বেশি হয়। আর নিরপেক্ষ যে যৌগগুলো আছে, নিরপেক্ষ যৌগগুলোর পিএইচ কত হয়? নিরপেক্ষ যৌগগুলোর পিএইচ 7 হয়। বোঝা গেছে? আর এটার সাথে আরেকটা জিনিস মাথায় রাখবো যে সবচেয়ে বেশি পিএইচ হয় হচ্ছে কার? সবচেয়ে বেশি পিএইচ হয়, পিএইচ হবে সবল ক্ষারের। কিসের? সবল ক্ষারের। সবল ক্ষারের। বোঝা গেছে? সবল ক্ষারের পিএইচ কি সবচেয়ে বেশি? সবল ক্ষারের পিএইচ কি সবচেয়ে বেশি? এটা মাথায় রাখো। এখন কথা হচ্ছে সবল ক্ষার, এখন দেখো এটা হচ্ছে অ্যাসিড, তার পিএইচ 7 এর চেয়ে কম হবে। এটা NaCl একটা লবণ, তার পিএইচ 7 হবে। সো এগুলা হচ্ছে আমাদের বাদ আগে। এগুলা হচ্ছে কি দেখলাম। এখানে দেখো NaOH NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, দুইটাই হচ্ছে কি ক্ষার, এন্ড ক্ষারের পিএইচ এবং দুইটাই সবল ক্ষার। আমি বলছি কিন্তু সবল ক্ষারের পিএইচ সবচেয়ে বেশি হয়। তো এখন কথা হচ্ছে যে এখানে হচ্ছে 0.02 আর এখানে 0.1, কোনটার হচ্ছে কি পিএইচ সবচেয়ে বেশি হবে? মাথায় রাখবা যে যার ঘনমাত্রা সবল ক্ষারের মধ্যে যার ঘনমাত্রা বেশি হবে, ক্ষারের মধ্যে হচ্ছে কি যার ঘনমাত্রা বেশি হবে, সবল ক্ষারের মধ্যে যার ঘনমাত্রা বেশি হবে তার পিএইচ বেশি হবে। বুঝা গেছে? সবল ক্ষারের ক্ষেত্রে এটা কখন? সবল ক্ষারের ক্ষেত্রে। সবল ক্ষারের ক্ষেত্রে যার ঘনমাত্রা বেশি হবে তার পিএইচ বেশি হবে। তো স্বাভাবিকভাবে 0.01 এর চেয়ে 0.1 হচ্ছে কি একটা বড় মান। তো এটার এই জন্য হচ্ছে কি এটার আনসার বি নাম্বার। বুঝা গেছে? দেখো আসো, খুব সুন্দর সুন্দর ম্যাথ আসতেছে এখন। দেখো 0.01 মোলার NaOH এর পিএইচ কত? সো NaOH থেকে কি তুমি পিএইচ পাবা না পিওএইচ পাবা? সে তো ক্ষার, ক্ষার থেকে তুমি কি পাবা? পিওএইচ পাবা। সো NaOH থেকে তুমি কি লিখতে পারবা? OH মাইনাস। NaOH এর ঘনমাত্রা যে কত, OH মাইনাসের ঘনমাত্রা কি সেম, অর্থাৎ এটা কত হবে? 0.01 মোলার। এখন এখান থেকে পিওএইচ তুমি কি করবা? আমরা কি জানি যদি ঘনমাত্রা 0 এবং 1 সম্বলিত থাকে তখন পিওএইচ এর মান কত হয়? ওই যে ভিডিওতে আমি কিন্তু বারবার বলছিলাম যে আসলে হচ্ছে কি তোমার দশমিকের পরে যতটা ঘর থাকবে, মানে ঘনমাত্রা যদি 0.0 এবং 1 সম্বলিত হয়, দশমিকের পরে যদি 0 এবং 1 যদি থাকে ঘনমাত্রা, তখন আমাদের এই ক্রাইটেরিয়াটা খাটবে যে দশমিকের পরে যত ঘর তত হবে কি পিএইচ এর মান। দশমিকের পরে 2 ঘর, সো এটা হচ্ছে কি পিএইচ বা পিওএইচ এর মান কত হবে? 2 হবে। সো এখন দেখো ক্ষারের ক্ষেত্রে পিএইচ আর অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে কি ক্ষারের ক্ষেত্রে পিওএইচ আর অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ। এখন পিওএইচ এর মান পাইছে কত? 2। এখন আমরা কি জানি পিএইচ প্লাস পিওএইচ সমান কত? 14। সো পিএইচ সমান কি লিখতে পারবো? পিএইচ সমান 14 মাইনাসের হচ্ছে কি পিওএইচ। সো আলটিমেটলি 14 মাইনাসের হচ্ছে কত? 2 থাকে হচ্ছে কত? 12। বোঝা গেছে? সো এইভাবে খুব সুন্দর করে আনসার করবা। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। আজকে রাত্রে পরীক্ষা দিবা না, তোমাদের পরীক্ষায় দেখো পিএইচ এর কতগুলো ম্যাথ রাখছি। আগে এই প্রশ্ন ফাঁস করে দিলাম। আচ্ছা, এটার আনসার কি আমার বলে দিতে হবে? দেখো এখানে প্রশ্নে বলে দিছে কত গুণ হ্রাস পাই, না বলে দিলেও আমরা বের করতে পারতাম। কি বলছে? কোন দ্রবণের পিএইচ 5 থেকে হচ্ছে কি 7 বৃদ্ধি পেলে এইচ এর মানে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হবে আর কি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হবে। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত গুণ হ্রাস পাবে? কত গুণ হ্রাস পাবে? সো আমাদের সূত্র কি ছিল? সূত্র ছিল 10 টু দি পাওয়ার পিএইচ 1 মাইনাসের হচ্ছে কি পিএইচ 2। সো দাও 10 টু দি পাওয়ার হচ্ছে কত? প্রথম পিএইচ হচ্ছে 5, পরেরটা 7। সো আলটিমেটলি 10 টু দি পাওয়ার মাইনাসের 2। এই মাইনাস দেখে আমরা কি বুঝবো? এটা হচ্ছে কি কমবে। এখানে প্রশ্নে বলে দিয়ে দিচ্ছে হ্রাস পাবে। সো আলটিমেটলি হচ্ছে কি 10 টু দি পাওয়ার 2 অর্থাৎ কত? 100। বুঝা গেছে? তার মানে কি 100 গুণ 100 গুণ, হ্যাঁ বি 9 এর বি যারা যারা বলছো তারা সবাই আসলে খুব গুড এক্সপার্ট। এখন আসো, এটা আসলে তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না, বাট এটা আমি রাখছি কেন? অনেকে এই প্রশ্নটা দেখে আসলে হচ্ছে কি ঘাবড়ায় যাবে। এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না, আমি আগেই বলে দিয়েছি 12-13 প্রশ্ন, তো স্বাভাবিকভাবে ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবা না। বাট এটা দিছি একটা কারণে যেন অনেকে আসলে ঘাবড়ায় যায়। দেখো পাকস্থলিক পাচক রস হচ্ছে কি পিএইচ এর মান দেওয়া আছে 1.4, বলছে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত? এই আমি কি তোমাকে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা শিখাই নাই যে পিএইচ দেওয়া থাকলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করার সূত্র কি? 10 টু দি পাওয়ার মাইনাসের পিএইচ। তো তুমি জাস্ট বসায় দাও 10, তোমাকে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে বলছে। পাচক রস বলুক, মদ বলুক, যাই বলুক, তোমার হচ্ছে কি তোমার উদ্দেশ্য হচ্ছে আমি সূত্র জানি যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু কি হয়? 10 টু দি পাওয়ার মাইনাসের পিএইচ। সো 1.4 বসাও পিএইচ এর মান। সো বসাইলে হচ্ছে কি এটা খুব সম্ভবত যে সি নাম্বারটা আনসার আসে 0.03998, এটা হচ্ছে কি আনসার আসে। বুঝা গেছে? এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। বাট আচ্ছা, সি নাম্বার আনসার আসে না বি নাম্বার ভুলে গেছি আমি, তোমরা একটু দেখে নিও, খুব সম্ভবত সি নাম্বার আসে। হ্যাঁ, তো এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, বাট তবুও আসলে হচ্ছে কি এটা দেখাইছি যেন আসলে হচ্ছে কি পরীক্ষায় আসলে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা ঘাবড়ায় না যাও যে আসলে আমার জানা জিনিসের বাইরে আসছে। দেখো খুব সুন্দর কি বলছে, 0.01 মোলার হচ্ছে কি এসিএল এর দ্রবণের পিএইচ এর মান কত? তো এখানে কি এসিএল এর ঘনমাত্রা যে জিনিস তোমার হচ্ছে কি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, তাই সেখান থেকে পিএইচ আমরা কত পাবো? আমরা কি পড়ছি যে ঘনমাত্রা যদি 0 এবং 1 সম্বলিত থাকে দশমিকের পরে,
তখন আমরা কি করি, তখন আমরা দশমিকের পরে যতটা গড় তার পিএইচ এর মান কি হয় তত, 1 গড় 2 গড়, তার পিএইচ এর মান কত হবে 2। 2 কোথায় আছে, এই যে এ নাম্বার। দেখছো কত সহজ, কত সহজ প্রশ্ন, বাউতে আসছে প্রশ্ন, বাউতে আসা মানে তোমাদের জন্য হট টপিক, বুঝা গেছে। রাজশা বা নাদিয়া সবাই আসলে সঠিক আনসার দিছো। আচ্ছা এটা একটু আমাকে করায় দিতে হবে, যদিও এটা ক্যালকুলেটর, হ্যাঁ ক্যালকুলেটর ছাড়া হবে, হবে না যে তা না। দেখো পিএস 7 বিশ্বাস না, এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না, বাট আমি হচ্ছে কি দেখায় দিব এই ম্যাথটা, এর দরকার আছে। দেখো কি বলছে, পিএস 7 বিশিষ্ট বিশুদ্ধ পানির সাথে পানির 90 মিলিলিটার, অর্থাৎ এটা হচ্ছে কি তার পানির পিএইচ দেওয়া আছে, এখান থেকে কি করবা তুমি, পানির পিএইচ দেওয়া আছে, এখান থেকে তার H+ আয়নের ঘনমাত্রা বের করবা। 99 মিলিলিটার, এর সাথে হচ্ছে কি 0.1, এটা হচ্ছে কি আরেকটার ঘনমাত্রা দেওয়া আছে। আর দেখো 1 মিলিলিটার HCl এর আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, দুইটাকে যোগ করলে বলছে কি অম্লীয় দ্রবণের পিএইচ কত হবে সেটা। অর্থাৎ তোমাকে কিন্তু আসলে দুইটা মানে দুইটা দ্রবণ যখন তুমি যোগ করছো বা দুইটা প্রোডাক্ট তুমি যোগ করছো পানি এবং HCl, তখন তো একটা দ্রবণ তৈরি হয়েছে, ওই দ্রবণের পিএইচ এর মান তোমাকে আসলে হচ্ছে কি জানতে চাইছে, বুঝা গেছে। তো আমরা এই ক্ষেত্রে হচ্ছে কি পিএইচ এর বেসিক সূত্র দিব, মানে হচ্ছে আগে হচ্ছে কি আমার এই যে দ্রবণের পিএইচ বের করার জন্য তো আমাকে দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে আগে, এখানে কি করতে হবে, দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে আগে। সো তার আগে আমার লাগবে কি তোমার H+ আয়নে হচ্ছে কি পানির H+ আয়নের ঘনমাত্রা। সো পানির H+ আয়নের ঘনমাত্রা কত হবে, এই যে 10⁻⁻ এর পিএইচ, আলটিমেটলি কত হবে 10⁻⁻7 মোলার। এখন ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা বের করার জন্য আমাদের ঘনমাত্রা বা মোলারিটির হচ্ছে কি বেসিক সূত্র দিতে হবে। আমরা কি জানি, মোলারিটি বা ঘনমাত্রা সমান কি জানি, তোমরা হচ্ছে আশা করি তানবীর ভাই পড়াইছে যে আসলে হচ্ছে কি দ্রবণের মোল সংখ্যা বলতে মোট মোল সংখ্যা বোঝাবে আর কি। যদি একাধিক পদার্থ থাকে তাহলে মানে মোট মোল সংখ্যা, আর যদি একটা থাকে তখন দ্রবণের মোল সংখ্যা, শুধু মোল সংখ্যা, দ্রবণের মোট আয়তন বাই হচ্ছে কি দ্রবণের মোট আয়তন। ওকে, আমরা হচ্ছে এই সূত্র দিয়ে হচ্ছে কি ম্যাথ করব, তো দ্রবণের মোট আয়তন। সো এখন তুমি দেখো দ্রবণের মোল সংখ্যা কত, তো দ্রবণের মোল সংখ্যা এখানে যেহেতু দুইটা, সো আমরা হচ্ছে কি দুইটা সূত্র দিব, অর্থাৎ এখানে হচ্ছে কি পানির ঘনমাত্রা প্লাস হবে কি তোমার হচ্ছে কি পানির মোল সংখ্যা প্লাস হচ্ছে কি HCl এর মোল সংখ্যা হবে, যে আসলে দ্রবণে দুইটা জিনিস আছে। সো পানির মোল সংখ্যা আমরা হচ্ছে কি মোল সংখ্যা বের করার জন্য যেহেতু এখানে বি এবং এস দেওয়া আছে আমাদের, এই যে H+ আয়নের ঘনমাত্রা মানে কিন্তু আসলে আলটিমেটলি এটা এসি দেওয়া। সো আমরা হচ্ছে কি পানির, এটা হচ্ছে কি পানির B1S1 প্লাস হচ্ছে কি এটা হচ্ছে কি অ্যাসিডের B2S2, এই সূত্র দিব, মানে হচ্ছে এটা হচ্ছে মোল সংখ্যা নির্ণয়ের সূত্র, N = B × S, এই সূত্র দিছি আমরা, বুঝা গেছে। আর মোট আয়তন B1 + B2 দিবা। সো এখান থেকে তুমি আসলে হচ্ছে কি দ্রবণের ঘনমাত্রাটা পেয়ে যাবা। দেখো এখানে যদি আমি মান বসাই তাহলে B1 এর মান কত হবে, এই যে দেখো 99 মিলিলিটার বলে দিছে পানি, তার সাথে গুণ হবে কত, এই যে দেখো পানির H+ আয়নের ঘনমাত্রা বা ঘনমাত্রা একই 10⁻⁻7 প্লাস হবে কি তোমার হচ্ছে কি HCl এর ঘনমাত্রা কত দেওয়া, মানে HCl এর দেখো আয়তন দেওয়া আছে 1, HCl এর ঘনমাত্রা দেওয়া আছে 0.1, আর টোটালটা কি কত 99 প্লাস হচ্ছে কত 1, এটা দ্বারা ভাগ করবা। তো এখানে ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে কি এখানে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে হচ্ছে কত তোমার জানো, রেজাল্ট আসবে হচ্ছে 1 × 10⁻⁻3। তো 1 × 10⁻⁻3 যে কথা, 10⁻⁻3 একই কথা, বুঝা গেছে। তো এখন তুমি এখান থেকে খুব সহজে আসলে পিএইচ বের করতে পারবা, তুমি ঘনমাত্রা জানো না, সো -log H+ মানে ঘনমাত্রাটা বসাই দিবা 10⁻⁻3। এখন 10 এর পাওয়ার হচ্ছে কি এরকম থাকলে 10⁻⁻3 মানে কি, 10⁻⁻3 মানে 0.001, এটা বোঝায়, বোঝা গেছে। 10⁻⁻3 মানে কি 0.001 বোঝায়। একটা জিনিস মাথায় রাখবা, 10⁻⁶ পর্যন্ত, 10⁻⁻ যদি এরকম থাকে 10⁻⁶, তাহলে তার পিএইচ কত হবে, তার পিএইচ 6 হবে। যদি 10⁻�3 থাকে তার পিএইচ কত হবে, 3 হবে। বিষয়টা হচ্ছে এরকম। সো 10⁻�3 পাওয়ারটা হচ্ছে কি তার পিএইচ হয়ে যাবে। সো এটার আনসার কত আসবে, সি নাম্বার। এই প্রশ্নটা মনে হয় খুব সম্ভবত কেউ একজন আমাকে ইনবক্সও করছিল, দেখো কোন দ্রবণের OH- আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে দ্রবণের পিএইচ কত হবে। সো OH- আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, তার থেকে আমরা কি বের করতে পারবো, POH বের করতে পারবো, -log OH- আয়নের ঘনমাত্রা। সো বের করি আমরা, সো -log কত হবে 3.4 × 10⁻⁻5। তো আমি কিন্তু যে হ্যান্ড ক্যালকুলেশন কেন তোমাদেরকে বলতেছি হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিওটা, তাহলে এটা আমার আর করে দেওয়াই লাগতো না, তোমরা পারতা। তো আমরা কি জানি, যদি ঘনমাত্রা লগের পরে এরকম থাকে মাইনাস, তারপর লগের ভেতরে এরকম থাকে সামথিং গুণ 10⁻⁻something,
তখন আমরা কি জানি যে হ্যান্ড ক্যালকুলেশন করার প্রসেস কি, যে পাওয়ার আছে 10 এর পাওয়ার সেটা সামনে আসবে 5, তার থেকে মাইনাস হবে কি সামনে যেটা গুণ অবস্থায় আছে তার লগ, অর্থাৎ লগ 3.4 কী হবে মাইনাস হবে। তো 5 থেকে লগ 3.4, এখন লগ 3 এর মান কত জানো, লগ 3 এর মান হয় 0.5, আর লগ 4 এর মান কত হয়, লগ 4 এর মান হয় 0.6 হয়। তো যেহেতু 3.4 আমি হিসাবের সুবিধার্থে 0. কত নিলাম 5 নিলাম, বোঝা গেছে, হিসাবের সুবিধার্থে কাছাকাছি মান পাবা। সো 5 থেকে 0.5 মাইনাস করলে 4.5 থাকে। এখন এটা তো পিওএইচ এর মান পাইছো, আমাকে বলছে পিএইচ এর মান বের করতে, সো আমরা পিএইচ প্লাস পিওএইচ দেবো, পিওএইচ সমান 14। সো এখান থেকে হচ্ছে কি আমরা পিএইচ সমান কি লিখবো 14 মাইনাসের পিওএইচ, অর্থাৎ হচ্ছে কি 14 মাইনাসের হচ্ছে কত 4.5। তো 14 থেকে 4.5 মাইনাস করলে থাকে হচ্ছে কত 9.5। তো 9.5 এর কাছাকাছি কোনো একটা মান হবে, এটা 8.95, এটা তো হবে না, 8.25 এটা হবে না, 9 হবে না, দেখো 9. এই যে দেখো এটা হচ্ছে কি 9.5 এর কাছাকাছি, এটা হচ্ছে কি না না খুব কাছাকাছি মান না, এই যে দেখো 9.5 তুমি বের করছো, এর বেশি তো তারতম্য হবে না। তোমার এই যে লগ 3.4 যেটা আছে এটা তো হচ্ছে কি লগ 5 থেকে মানে 0.5 থেকে 0.6 এই দুইটার মাঝামাঝি অবস্থায় হবে। সো এটার আহামরি তারতম্য হবে না, এই যে দেখো 0.5 আসছে, 9.5 আসছে, 9.5 এর কাছাকাছি মান 9.53, বোঝা গেছে। 9.25 তো একটু ডিস্টেন্স আছে। আসো আরেকটা ম্যাথ করি, দেখো এসিএল এর লঘু জলীয় দ্রবণের পিএইচ দেওয়া আছে, দ্রবণটাকে আরও 10 গুণ লঘু করলে পিএইচ কত হবে। তোমার হচ্ছে কি একটা পিএইচ দেওয়া আছে, দ্রবণটাকে আরও লঘুকরণ করছে, আরও লঘুকরণ করা মানে কি আরও পাতলা করছো, আরও বিয়োজিত করছো। তো আরও বিয়োজিত করলে এইখানে আয়ন আরও হচ্ছে কি বেশি থাকবে, আরও বেশি আয়ন ওই জায়গায় কি বিয়োজিত হবে। তো তোমার হচ্ছে কি আরও বেশি আয়ন বিয়োজিত হলে কি এইচ প্লাস আয়নের গণমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে। তো তোমার হচ্ছে কি নতুন লঘু করার পর তোমার হচ্ছে গণমাত্রা কত হবে সেটা বের করতে হবে। তো তার আগে আমরা হচ্ছে কি যখন পিএইচ 3 আছে তখন এইচ প্লাস আয়নের গণমাত্রা কত, তখন সেটা হচ্ছে কি এস প্লাস আয়নের গণমাত্রা কত 10 টু দি, আমরা কি জানি 10 টু দি পাওয়ার মাইনাসের পিএইচ। সো 10 টু দি পাওয়ার মাইনাসের পিএইচ মানে কত 10 টু দি পাওয়ার মাইনাসের 3 হবে। তো তোমার যখন আসলে পিএইচ আসলে হচ্ছে কি তোমার এখানে পিএইচ 3 আছে, তখন এইচ প্লাস আয়নের গণমাত্রা কত 10 টু দি পাওয়ার মাইনাসের 3। তারপর দ্রবণটাকে আরও লঘু করছে, তো লঘু করা মানে নতুন হচ্ছে কি এইচ প্লাস আয়ন, নতুন এইচ প্লাস আয়নের গণমাত্রা কত হবে, তুমি লঘু করছো মানে কি এটাকে পাতলা করছো, তার মানে এইচ প্লাস আয়নের গণমাত্রা কি আরও চেঞ্জ হচ্ছে। তো আগের যে গণমাত্রা তাকে আরও কি তুমি যত গুণ লঘু করবা তত দ্বারা ভাগ করবা, যত গুণ লঘু করবো তত দ্বারা আমরা কি করব ভাগ করব, মাথায় কি রাখবো যত গুণ লঘু করবো তত দ্বারা আমরা হচ্ছে কি ভাগ করব। তো ভাগ করলে এখানে হচ্ছে কি 10 টু দি পাওয়ার মাইনাসের 4 হবে, কারণ এই যে এখানের যে পাওয়ার 1 আছে মনে মনে এটা উপরে উঠে যাবে, উপরে উঠে কি মাইনাস হয়ে যাবে। তো হচ্ছে -3 মাইনাসের 1 10 টু দি পাওয়ার মাইনাসের 4। তো এখন তোমার কাছে 10 টু দি পাওয়ার মাইনাসের 4 আছে, পিএইচ কীভাবে বের করবা মাইনাস লগ এইচ প্লাস আয়নের গণমাত্রা, সো মাইনাস লগ 10 টু দি পাওয়ার মাইনাসের 4। একটু আগে বলছি পাওয়ার মাইনাসের 6 পর্যন্ত থাকলে পাওয়ার যত সেটাই হয় কি পিএইচ এর মান, সো 4 আসবে, বোঝা গেছে। এই ম্যাথটা বিভিন্ন বইয়ে জটিলভাবে করা আছে, বাট আমি যেভাবে করাইছি সেভাবে আসলে হচ্ছে করে নিবা। হ্যাঁ যারা যারা সি বলছো তাদেরটা সঠিক হয়েছে। দেখো 0.005 মোলার ঘনমাত্রার H2SO4 দ্রবণের পিএইচ কত। তো দেখো এখানে কিন্তু আসলে তোমাদের একটু ঝামেলা লাগতে পারে, H2SO4 থেকে কিন্তু তুমি ডিরেক্টলি আসলে হচ্ছে কি এখানে এটার গণমাত্রা, এটা H প্লাস আয়নের গণমাত্রা তুমি ডিরেক্টলি আসলে হচ্ছে কি এটা বসাইতে পারবে না, কারণ H2SO4 কিন্তু দ্বিক্ষারকীয় অ্যাসিড একটা, সে জলীয় দ্রবণে কিন্তু দুইটা H প্লাস আয়ন দান করে, বোঝা গেছে, সে কি করে দুইটা H প্লাস আয়ন দান করে, তার মানে তার হচ্ছে কি H প্লাস আয়নের গণমাত্রা তোমার বের করতে হলে যে H2SO4 এর যে গণমাত্রা আছে সেটাকে 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণ 0.005, এটাই তো এটা করতে হবে। তো 2 দ্বারা গুণ করা মানে জাস্ট কি করবা এই 2 দ্বারা এটাকে গুণ করবা, এই 2 দ্বারা এটাকে গুণ করলে কি হবে 0.00 তোমার হচ্ছে কি হবে 0.010 হয়ে যাবে। তো আমরা কি জানি দশমিকের পরে শূন্য থাকলে সেটা আর লিখতে হয় না, অর্থাৎ 0.1 হবে, মানে 2 দ্বারা গুণ করলে 10 হয়ে যাবে, 10 গুণ 10কে জায়গা দিতে হলে তোমার সামনের একটা গড় নিতে হবে, এই জন্য সামনের গড় নিচ্ছে, বোঝা গেছে। সো 10 আর H প্লাস আয়নের গণমাত্রা 0 এবং 1 সম্বলিত আসলে আমরা কি জানি দশমিকের পরে যত গড় পিএইচ এর মান কি তত হয়। সো পিএইচ এর মান কত হবে 2 হবে, দশমিকের পরে 2টা গড় পিএইচ এর মান 2 হবে। হ্যাঁ 15 বি রাজ শাহবাজ, সুনি সাহা, তারপর বিক্রম, নাদিয়া সবাই সঠিক অ্যান্সার দিছো। আচ্ছা, জুস পানে পাকস্থলীতে H প্লাস আয়ন
মানে HCl বৃদ্ধির ফলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি এত হয়, ওই জুসের পিএইচ কত? এত কিছু লাগবে না, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে কত, H+ আয়নের ঘনমাত্রা দেওয়া আছে কত, 0.01। জানতে চাইছি কি পিএইচ। সো আমরা কি জানি, তোমার হচ্ছে কি দশমিক শূন্য এবং মানে ঘনমাত্রা শূন্য এবং 1 সম্বলিত হলে দশমিকের পরে যত গড় পিএইচ এর মান তত, 1 গড় 2 গড় 1 গড় 2 গড়, পিএইচ এর মান 2। আমাদের এত কিছু দেখার দরকার নাই, পাকস্থলীর H+ বলছে, জুসের H+ বলছে, যারই বলুক, H+ আয়নের ঘনমাত্রা দেওয়া মানে হচ্ছে কি আমরা এভাবে করে ফেলবো। সো এটার আনসার কি সি। দেখছো কতগুলা প্রশ্ন আসে, তুমি দেখতে পাইছো কতগুলা প্রশ্ন আসে, দেখছো? বলো বুঝতে পারছো কিনা? এখন আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো। এখন আমরা কি করব, নতুন একটা চ্যাপ্টার ধরবো। দেখো আশা করি এই জগতে তোমাদেরকে আসলে হচ্ছে কি এই জায়গা থেকে আটকানোর মতো প্রশ্ন খুব কমই আসবে। কর্মমুখী রসায়ন প্রশ্ন আসে না? প্রশ্ন না আসে বললে তোমাদের আসলে হচ্ছে কি আবার পড়বা না, বাট পড়বা। অধ্যায় যেহেতু আছে একটা প্রশ্ন আসার পসিবিলিটি বেশি, বাট প্রশ্ন আসলে হচ্ছে কি খুব কম হয় এই জায়গা থেকে। তারপরও যা দেখাইবো আজকের ক্লাসে শুধু তা পড়ে নিও, হ্যাঁ, এর বেশি কিছু লাগবে না। যা দেখাবো তা শুধু জাস্ট পড়ে নিও, তাহলেই হবে। একটু হচ্ছে কি এই জায়গায় আসলে ম্যাথমেটিক্যাল কোনো কিছু নাই, সব হচ্ছে কি মুখস্থ টাইপের জিনিস, বোঝা গেছে তো? আর সোশ্যাল সায়েন্স আছে কিছু। তো তোমরা হচ্ছে কি জাস্ট যা দাগায় দিব, যা বলবো স্লাইড পড়বা শুধু, বোঝা গেছে? আর কিছু করা লাগবে না তোমাদের এই চ্যাপ্টার থেকে। আসো আমরা শুরু করি, হ্যাঁ শুরু করি। দেখো পাস্তুরাইজেশন কি, একটা জিনিস মাথায় রাখবো যে অতি উচ্চ তাপমাত্রায় হচ্ছে কি আমরা এই জিনিসটা আসলে কি ইউজ করা হয়, মানে প্যাথোজেন খাবারের মধ্যে যে অণুজীব আছে, তুমি যখন খুব বেশি তাপমাত্রা দিবা, তোমরা ভবিষ্যতে কৃষি নিয়ে পড়বা না, তোমরা তো আশা করি সবাই আসলে হচ্ছে কি, হ্যাঁ আমি তো বলছি তোমার হচ্ছে ক্লাস্টার এগ্রিতেও মনে হচ্ছে কি একবার একটা প্রশ্ন আসছিল, আর আসে নাই, তবুও এটা বাদ দিবা না, কারণ চ্যাপ্টার আছে তোমার, শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে এই জিনিসটা, তার মানে কি এই জিনিসটা তোমাকে একটা প্রশ্ন আসার মতো দায়ভার সে রাখে। সো এই জন্য আমি যা দেখা দিচ্ছি তা পড়বা শুধু। তো পাস্তুরাইজেশন কি, তোমরা যারা ফিউচারে হচ্ছে এগ্রিকালচারিস্ট হবা, তোমরা তো ধরো আমার মতো যারা পড়বা, তারা কিন্তু আসলে এইগুলা নিয়ে পড়াশোনা করবা যে পাস্তুরাইজেশন মানে কি। তুমি যখন ফুড টেকনোলজি পড়বা তখন তুমি দেখবা যে আসলে হচ্ছে কি খাবারকে যখন তুমি তাপমাত্রা বাড়াবা, তখন ওই খাবারের মধ্যে যে অণুজীবগুলো থাকে, মেনলি তো আমাদের মাইক্রো অর্গানিজমগুলো থাকে বলেই আসলে কিন্তু খাবারগুলো নষ্ট হয়। তো মাইক্রো অর্গানিজমগুলো তাপ বৃদ্ধি করে নাকি তারা একটা সময় মারা যায়, বোঝা গেছে? সো এটাই হচ্ছে পাস্তুরাইজেশনে তোমার হচ্ছে কি অনেক বেশি পরিমাণে হচ্ছে কি তাপ দেয়। দেখবা দুধে কিন্তু খুব সহজ, মানে লিকুইড জাতীয় জিনিসে দেখবা অণুজীব খুব সহজে বা মাইক্রো অর্গানিজমগুলো খুব সহজে কি বসবাস করে ফেলতে পারে। তো এই দুধে কিন্তু তোমার হচ্ছে কি প্রচুর পরিমাণে আসলে হচ্ছে কি অণুজীব, তুমি যদি খালি রাখো তাকে, তুমি হচ্ছে একটা দুধের পাত্রটাকে দেখো একদিন হচ্ছে কি বাসায় একটু হালকা একটু দুধ নিয়ে খালি রেখে দিও কয়েকদিন, দেখো দুধের অবস্থাটা কি হয়। তো অণুজীব এগুলা নষ্ট করে। সো এই পাস্তুরাইজেশন কি করে, 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা কি করে উত্তপ্ত করা হয় যেন আসলে সকল অণুজীব মারা যায়। এবং এই যে আমাদের যে আসলে আমরা হচ্ছে কি দই তৈরি, মানে ঘি কি বলে এটাকে, আমি তো ভুলে গেলাম এটার নাম। আরে দইকে তাপমাত্রা দিয়ে যে বেশি তাপ দিয়ে যেটা ঘি তৈরি করে, নামটা ভুলে গেলাম। ঘি না, এটাকে কি বলে, ওই যে ঘরের বাজার, আরে নাম ভুলে গেছি, বাদ দাও। যেটাই হোক, দইকে অনেক বেশি তাপমাত্রায় দিয়ে আসলে একটা হচ্ছে কি যোগে এটা নাম আসতেছে না, খাবারের নাম আমার মাথায় আসতেছে না। সো এটাতে হচ্ছে কি তোমার এই প্রসেসটা ইউজ করা হয়। তো এখন দেখো এখান থেকে আরেকটা জিনিস যেটা বলবা সে হচ্ছে কি ভিনেগারের সংজ্ঞাটা বলবা, যে ইথানোয়িক অ্যাসিডের অবশ্যই ইথানোয়িক বা অ্যাসিটিক, এখানে হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিডও থাকতে পারে, ইথানোয়িক অ্যাসিটিক যেটাই থাকুক, আর সংকেত থাকলে তো সংকেত। 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি, ভিনেগার বলি। এবং ভিনেগারের পিএইচ এর মান কত হয়, 4.74 হয়, এটা মাথায় রাখবা, বুঝা গেছে? ডালটা না, আরে নাম মনে আসতেছে না, কি বলবো, আচ্ছা পরে মনে হলে বলবো না। দেখো খাদ্য নষ্ট হওয়ার প্রধান 3টা কারণ, এটা হচ্ছে কি মাস পড়বা, যে খাদ্য নষ্ট হওয়ার প্রধান 3টা কারণ কি। একটা হচ্ছে জীবাণু বা ব্যাকটেরিয়া, হ্যাঁ পনির জাতীয় জিনিস, হ্যাঁ পনির জাতীয়, পনির বা মাখন, এই দুইটা যে একটাই হবে। তো ওইগুলা দেখবে হচ্ছে কি অনেক বেশি তাপমাত্রা দিয়ে আসলে হচ্ছে কি মানে দইকে মানে দুধকে এত পরিমাণ তাপ দেয় যে দুধটা এত ঘন হয়। তো এই জিনিসটা কিন্তু পাস্তুরাইজেশন প্রক্রিয়া করা হয়, বোঝা গেছে? তো দেখো খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ 3টা, এটা মাস্ট মাথায় রাখবো যে খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ কি 3টা। তো একটা কি, একটা হচ্ছে তোমার জীবাণু ব্যাকটেরিয়া বা হচ্ছে অণুজীব যেগুলো আছে সেটা দিয়ে। আরেকটা মাথায় রাখবো, দেখো এখানে এই জিনিসটা পড়ে আসলে তোমরা বুঝতে পারতেছো না, দেখো এনজাইম বা উৎসেচকের প্রভাবে মাথায় রাখো জারণ বা বিয়োজন। এখানে আরেকটা জিনিস রাখো জারিত করা,
জারিত করে অথবা কি O2 দ্বারা, অক্সিজেন দ্বারা। মানে মেইনলি আসলে তোমাকে হচ্ছে খাদ্য নষ্ট হওয়ার কিন্তু বা খাদ্যের আসলে নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে কিন্তু O2 দ্বারা জারিত হওয়া, মানে অক্সিজেন দ্বারা জারিত হওয়া, বুঝা গেছে? কারণ খাবারটা অক্সিজেন দ্বারা জারিত হলে ওই খাবারটা নষ্ট হয়ে যায়। তো এখানে কিন্তু অক্সিজেন দ্বারা জারিত করা, আমি যে কয়টা পার্ট মানে পাশে যে কয়টা জিনিস লিখে রাখছি এগুলো কিন্তু মাস্ট তোমরা পড়বা। এ জায়গায় কিন্তু হচ্ছে কি কোনো কিছু বাদ দিও না, যা দাগায় দিব। আর ধাতবায়ন দ্বারা, ধরো মেটাল থাকলো তোমার এখানে খাবারের মধ্যে, আয়রন, তারপর হচ্ছে কি লেড, এই জিনিসগুলো থাকলো, তখন তোমার খাবারটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বুঝা গেছে? খাবারের মধ্যে ধাতু থাকলে নষ্ট হয়ে যাবে। তুমি ধাতু খায়া, ধরো তুমি হচ্ছে কি আমরা অনেক সময় ভাতের সাথে পাথর পাই না, ধরো তুমি রেগুলার ভাতের সাথে হচ্ছে কি দিনে মনে করো হচ্ছে কি তুমি ধরো হচ্ছে কি 500 গ্রাম ভাত খেলে এর মধ্যে ধরো 100 গ্রাম তুমি হচ্ছে কি মানে ধাতু বা হচ্ছে ভাতের মধ্যে অনেক সময় পাথর, লোহা টোহা এগুলো পাই। যারা হচ্ছে ভবিষ্যতে হলে থাকবে তারা আসলে দেখবে এই জিনিসগুলো আর একটু বেশি ফেস করতেছো। তো বাসা বাড়িতে একটু যেহেতু মা মানে মা রান্না করে, তো ওইটা আর একটু বেশি ইয়ে থাকে। তবুও চালের মধ্যে তুমি যদি হচ্ছে কি আর মানে কণা বা হচ্ছে কি তুমি হচ্ছে কি লোহা পাও, সেটা তো আর তোমার কোনো দোষ নাই। সো এই জিনিসগুলো যখন তুমি হচ্ছে কি ধরো 100 গ্রাম হচ্ছে কি আমি মানে 500 গ্রাম ভাতের মধ্যে আমি রেগুলার হচ্ছে কি 60-70 গ্রাম হচ্ছে কি আয়রন বা হচ্ছে কি পাথর বা হচ্ছে কি লোহা টোহা খাচ্ছি, তার মানে কি তোমার একটা সময় তোমার তো এগুলা খাবার নষ্ট করতেছে, এবং হচ্ছে কি তোমার খাবার নষ্ট না, তোমার শরীরকেও সে কি করতেছে? নষ্ট করতেছে। সো দেখো ভিনেগারের জিনিসটা আবার আসছে, দেখো এটা বাজারে আসলে সিরকা নামেও পরিচিত আছে। ইথানোয়িক অ্যাসিড, আমি একটু আগে দেখছি যে ইথানোয়িক অ্যাসিডকে আবার কি অ্যাসিটিক অ্যাসিড দ্বারাও কি করছে? প্রকাশ করছে। এবং এটা জলীয় দ্রবণ কত? 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবা যে এই জিনিসটা একটু হচ্ছে মার্ক করো তোমরা, আমি একটু হচ্ছে মার্ক করে দিচ্ছি। দেখো খাদ্যের পিএইচ 4.5 অপেক্ষা কম হলে সেগুলা ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। কারণ কি? কারণটা কি? ঠিক আছে। সো খাদ্যের পিএইচ 4.5 অপেক্ষা কম হলে কি এটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। তার কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে তোমার খাবারটা যখন দেখো 4.5-এর যখন নিচে হবে, তখন তোমার কি পিএইচ এর মান যখন 4.5-এর নিচে হবে, তখন ওইটা কি অ্যাসিড জাতীয় হবে, এবং সেটা হচ্ছে কি একটু ভালো পরিমাণে অ্যাসিডীয় হবে। তো অ্যাসিডীয় হলে অ্যাসিডীয় পরিবেশে আসলে অণুজীবগুলা বাঁচতে পারে না। পিএইচ এর মান কম হলে অ্যাসিডীয় পরিবেশে অণুজীবগুলা বাঁচতে পারে না, মানে খাবার যারা নষ্ট করে ওই মাইক্রো অর্গানিজমগুলা। ক্ষারীয় পরিবেশে বা পিএইচ এর মান বাড়লে তারা হচ্ছে কি তাদের বাঁচার উপযোগী হয়। তো পিএইচ এর মান 4.5-এর কম অপেক্ষা হলে তারা হচ্ছে কি বাঁচতে পারে না এবং খাদ্য নষ্ট করতে পারে না। সো এটা হচ্ছে কি মার্ক করো। এখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই চার্ট থেকে একটা প্রশ্ন আসার মতো, মানে একটা প্রশ্ন তোমরা হচ্ছে কি আসবে এরকম দাবি রাখতেই পারো, এরকম দাবি কি তোমরা রাখতেই পারো। সো এই চার্টটা দেখো মেইনলি আসলে ফুড প্রিজারভেটিভস, আমরা যে ফুড প্রিজারভেটিভস পড়ি তোমার হচ্ছে কি সেই ফুড প্রিজারভেটিভসগুলো হচ্ছে কি এখানে দেওয়া আছে। সো দেখো ফুড প্রিজারভেটিভস হচ্ছে কি তোমার হচ্ছে কি কয়েকটা ক্লাসিফিকেশন আছে, 3টা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে কি অ্যান্টিমাইক্রোবিয়াল, একটা হচ্ছে কি অ্যান্টিমাইক্রোবিয়াল, মানে হচ্ছে ওই যে আমরা মাইক্রো অর্গানিজমের জন্য যে খাবার নষ্ট হয় পড়ছি না, ওই যে মাইক্রো অর্গানিজম বা অণুজীবের জন্য খাদ্য নষ্ট হয়, তো তাদেরকে আসলে হচ্ছে কি তোমার মানে রিমুভ করে, তাদেরকে আসলে হচ্ছে কি রিমুভ করে। আচ্ছা এই পার্টটা তো এই সাইড থেকে কেটে গেছে, একটা হচ্ছে পটাশিয়াম, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা এই পার্টের আমি একটা ছবি তোমাদেরকে দিয়ে দিব, হ্যাঁ এই পার্টের একটা ছবি আমি তোমাদেরকে দিয়ে দিব। কেটে গেছে এই সাইডটা, কেন কেটে গেল? আচ্ছা দেখো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট যারা হচ্ছে কি মাইক্রো অর্গানিজম আছে, ওই মাইক্রো অর্গানিজমগুলোকে যেন ধ্বংস মানে তারা খাবার নষ্ট না করতে পারে, সেটার জন্য আমরা কি ব্যবহার করি? সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিড ব্যবহার করে থাকি, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, এগুলো হচ্ছে কি আমরা ব্যবহার করে থাকি। তারপর সাইট্রিক অ্যাসিড, তারপর অ্যাসিটিক অ্যাসিড, তারপর হচ্ছে কি প্রোপানয়েড, তারপর হচ্ছে কি নাইট্রেট লবণ, এগুলো হচ্ছে কি আমরা ব্যবহার করে থাকি। কিসের জন্য? তোমার হচ্ছে কি যখন মাইক্রো অর্গানিজম মানে তোমার হচ্ছে কি যারা আসলে হচ্ছে কি অণুজীব আছে, অণুজীব যেগুলো আসলে খাবার নষ্ট করে, তাদেরকে আসলে কি আমরা প্রোটেক্ট মানে তাদের থেকে খাবারটাকে হচ্ছে কি প্রোটেক্ট করার জন্য আমরা কি এই ফুড প্রিজারভেটিভসগুলো ব্যবহার করে থাকি। ফুড প্রিজারভেটিভস মানে হচ্ছে তোমার খাবার নষ্ট হওয়া থেকে হচ্ছে কি যে জিনিসগুলো রোধ করে সেগুলো বোঝায়। এখন আসো অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্টের মধ্যে দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আর একটা হচ্ছে কি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। এখন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টগুলো কোনগুলো? যে ভিটামিন সি বারবার পরীক্ষায় আসে, ভিটামিন ই, তারপর হচ্ছে টুকোফেরল, বিটা ক্যারোটিন, অধাতু, তারপর হচ্ছে তুমি হচ্ছে কি এই যে দেখো প্রাকৃতিক তোমার হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে আরেকটা জিনিস লিখে রাখো যে লবণ। কি লিখে রাখো? লবণ। বুঝা গেছে? লবণ লিখে রাখো। এখন আসো এটা হচ্ছে প্রাকৃতিক আর কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ আমি এখানে একটা টান দিই।
কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। দেখো কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে আসলে হচ্ছে কি তোমার মাথায় রাখবা যত ধরনের শর্ট ফর্ম আছে, যত ধরনের শর্ট ফর্ম আছে, এই যে দেখো বিএইচএ, বিএসটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালাইড, এই শর্ট ফর্ম সকল কিছু যত পরীক্ষায় যত শর্ট ফর্ম দেখবে সবগুলো আসলে কি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, এক্সেপ্ট ওয়ান কি এই যে ক্লিয়েটিং অ্যাসিডেন্টের যে হচ্ছে কি ইডিটি আছে না, এই ইডিটিএ বাদে, ক্লিয়েটিং এজেন্টের ইডিটিএ বাদে যত ধরনের শর্ট ফর্ম পাবা সবগুলা কি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি নাম দেখে বুঝতে পারছো যে ওই যে অক্সিজেনের সাহায্যে যে জারিত হয়ে খাবার নষ্ট হয় তাদেরকে কি করে প্রতিরোধ করে, বোঝা গেছে। এখন ক্লিয়েটিং এজেন্টের ইডিটিএ বাদে বাকি যত শর্ট ফর্ম আছে সবগুলাই হচ্ছে কি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। এখন ক্লিয়েটিং এজেন্ট, এখান থেকে একটা উদাহরণই আসে যে ইডিটিএ, বলবে যে নিচের কোনটি আসলে ক্লিয়েটিং এজেন্ট, খাবারে হচ্ছে কি প্রিজারভেটিভস হিসাবে ক্লিয়েটিং এজেন্ট হিসাবে কাজ করে, সেটা হচ্ছে কি ইডিটিএ, বোঝা গেছে। একটা মানে এটাই সবচেয়ে বেশি আসে যে অপশনে থাকে। আরেকটা মাথায় রেখো ইথিলিন ডায়ামিন, বাট ক্লিয়েটিং এজেন্ট কোনটা নিচের, এটা ইডিটিএ, এটাই সবচেয়ে বেশি আসে, বোঝা গেছে। সো এইগুলো একটু হচ্ছে কি মুখস্থ টাইপের জিনিস, সব পড়বা, যতটুকু পারছি বুঝাই দিছি। অ্যান্ড এখানে হচ্ছে কি মানে আমাদের আসলে কোথায় আমরা কোন প্রিজারভেটিভ ব্যবহার করে থাকি, দেখো বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট তুমি 0.1% ব্যবহার করো কিসের জন্য, কার্বনেটেড পানি, আচার গোটাকরণ, ক্যান্ডি, জ্যাম, ফলের রস, এগুলো এই চার্ট মুখস্থ করতে হবে। দেখো এই যে এই প্রশ্নটা অনেকবার আসে যে পাউরুটিতে, হ্যাঁ পাউরুটিতে আমরা হচ্ছে কি কোন প্রিজারভেটিভ ব্যবহার করে থাকি, দেখো কি আছে প্রোপানয়েড ও হচ্ছে কি সোডিয়াম, মানে প্রোপানয়েড, ক্যালসিয়াম প্রোপানয়েড ও সোডিয়াম প্রোপানয়েড। সো এটা কিন্তু পাউরুটিটা অনেকবারই আসছে। সো তোমরা হচ্ছে কি কোন জায়গায় আসলে কোনটা মানে হচ্ছে কি সংরক্ষণের জন্য আমরা কোন জিনিসটা ইউজ করে থাকি এই জিনিসটা মাস্ট পড়বা এখান থেকে। স্লাইড তো দেওয়া হবে, স্লাইডটা একটু হচ্ছে পড়বা, এই অধ্যায়টা তো মেনলি আসলে মুখস্থ টাইপের জিনিস, সো একটু হচ্ছে কি পড়তে হবে। এখন আসো এটা খুব সুন্দর একটা জিনিস যেখান থেকে প্রশ্ন হতে হয়। ঠিক আছে না, তো দেখো এখান থেকে আসলে তোমার হচ্ছে কি এটা লাগবে না, বুঝা গেছে, এটা লাগবে না, এটাও লাগবে না, এই যে এই জিনিসটাও লাগবে না, এই দুইটা জিনিস না পড়লে হবে। বাট তোমার হচ্ছে কি এটা পড়তে হবে যে একটা দ্রবণ, এখানে হচ্ছে তিনটা শ্রেণী আছে, একটা হচ্ছে কি দ্রবণ, একটা কলয়েড, একটা সাসপেনশন, বুঝা গেছে। তো দ্রবণের তোমার ভৌত অবস্থা কি হয়, সমসত্ব এবং স্বচ্ছ মিশ্রণ, ভৌত অবস্থা পড়বা। কলয়েডের কি হয়, অসমসত্ব স্বচ্ছ মিশ্রণ হয়। আর সাসপেনশন যেটা আছে এটা হচ্ছে অসমসত্ব অস্বচ্ছ মিশ্রণ, বুঝা গেছে। তার মানে সমসত্ব স্বচ্ছ মিশ্রণ কি শুধু দ্রবণ যেটা আছে সেটা। এখন এই কণার ব্যাস কত সেটা হচ্ছে এখানে পড়বা, যে একটা হচ্ছে 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার, আর একটা হচ্ছে কি 2 থেকে 500 ন্যানোমিটার, আর একটা হচ্ছে কি 500 হচ্ছে অধিক ন্যানোমিটার যেটা আছে সেটা, বোঝা গেছে, 500 হচ্ছে অধিক ন্যানোমিটার যেটা সেটা। এখন উদাহরণ কোনটা, উদাহরণ মাস্ট লাগবে, উদাহরণ কি লাগবে, মাস্ট লাগবে, যে তোমাকে বলবে যে NaCl আসলে কোনটার আন্ডারে পড়ে, তোমার হচ্ছে কি দ্রবণের আন্ডারে পড়ে, দুধ বাটার, দেখো কলয়েডের আন্ডারে পড়ে, সাসপেনশনের আন্ডারে কি পড়ে, রক্তের জিনিসটা আসলে বেশিবার আসছে, যে রক্ত আসলে কোনটার আন্ডারে পড়ে, সাসপেনশন, দুধ বাটার কিসে, কলয়েড, অস্বচ্ছ এবং হচ্ছে কি অসমসত্বীয় মিশ্রণ, বুঝতে পারছো, বোঝা গেছে এই জায়গাটা, এই চার্ট পড়বা। এখন আসো দুধের, দেখো দুধের সংযুক্তি যদিও তোমাদের আসলে ভর্তি পরীক্ষায় নাই, হ্যাঁ ভর্তি পরীক্ষায় সরি তোমাদের শর্ট সিলেবাসে নাই, বাট এই যে চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসছে সেগুলো আসলে দুধ থেকে আসা প্রশ্ন কি অনেক বেশি। সো আমরা হচ্ছে কি দুধের টপিকটা একটু পড়ে রাখবো আমাদের সুবিধার জন্য, যেহেতু আসলে আহামরি খুব বেশি পড়াশোনা হচ্ছে কি এই চ্যাপ্টার থেকে আমাদের করতে হবে না, জাস্ট মুখস্থ কয়েকটা জিনিস পড়ো। দেখো দুধের প্রধান উপাদান পানি, দুধের প্রধান উপাদান, এটা মাস্ট লাগতে হবে। দুধে পানির পরিমাণ পার্সেন্টেজটা লাগবে না, বাট তোমার দুধের প্রধান উপাদান পানি সেটা জানতে হবে। এবং এটা হচ্ছে কি বিভিন্ন প্রকার লিপিড এবং ট্রাইগ্লিসারাইড সমূহ দ্বারা গঠিত। এখান থেকে যেটা পড়তে হবে যে দুধের বিভিন্ন শ্রেণীর মধ্যে প্রোটিন থাকে, ক্যাজিন হলো দুধের প্রধান প্রোটিন। দুধের প্রধান প্রোটিন কোনটা, ক্যাজিন। এই যে ক্যাজিন দুধের প্রধান প্রোটিন, এটা মাস্ট পরীক্ষায় আসে এবং একবার না অনেকবার আসছে। দুধের প্রধান প্রোটিন কোনটা, ক্যাজিন। এবং এটার সাথে আরেকটা জিনিস পড়বে, ল্যাকটুস, হ্যাঁ ল্যাকটুস বা দুগ্ধ চিনির একমাত্র ডাইস্যাকারাইড, মানে ল্যাকটুস হচ্ছে কি একমাত্র দুধের ডাইস্যাকারাইড কার্বনেট, নিচে বলে যে নিচের কোনটি দুধের ডাইস্যাকারাইড কার্বনেট, তখন হচ্ছে কি তোমার ল্যাকটুস যেটা এটা হচ্ছে কি দুধের ডাইস্যাকারাইড কার্বোহাইড্রেট উপাদান। এবং হচ্ছে কি এটা মানে এটা কীভাবে তৈরি হয়, সমসংখ্যক গ্লুকোজ আর গ্যালাক্টোজ সমন্বয়ে হচ্ছে কি এটা গঠিত হয়। এবং হচ্ছে অস্থি গঠনের জন্য আমরা জানি যে হচ্ছে কি ক্যালসিয়াম জাতীয়, ক্যালসিয়াম পটাশিয়াম এরা বেশি পরিমাণে লাগে, দুধে কম পরিমাণ লোহা থাকে, যে
দুধ দেখো পাস্তুরাইজেশনের মাধ্যমে আমরা ইয়া করি। এখন দুধের হচ্ছে কি প্রধান উপাদানগুলো একটু হচ্ছে না, এগুলার নামগুলো হচ্ছে কি একটু মাথায় রাখো যে আমার দুধের প্রধান উপাদান পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, এইগুলো একটু মাথায় রাখো। যে তার মধ্যে কয়েকটা জিনিস মাথায় রাখবো যে কার পার্সেন্টেজ সবচেয়ে বেশি আসে। দেখো ক্যালসিয়ামের পার্সেন্টেজ, পটাশিয়ামের পার্সেন্টেজ বেশি থাকে, বোঝা গেছে। আর এই দিক থেকে থাকে হচ্ছে কি তোমার ক্লোরিনের পার্সেন্টেজ, এই তিনটার পার্সেন্টেজ যে বেশি থাকে দুধে, এটা একটু মাথায় রাখো, বোঝা গেছে। আর কে কে থাকে এটা একটু হচ্ছে কি মাথায় রাখো, তাইলেই হবে, বোঝা গেছে। তো এখান থেকে যে কয়টা দাগায় দিছি শুধু এই কয়টা পড়বা, আর যেভাবে বলছি ওইভাবে হচ্ছে কি জাস্ট মাথায় রাখবা, এর বেশি কিছু পড়ার এফোর্ট দেওয়ার দরকার নাই। এখন আসো গ্লাস ক্লিনার অ্যান্ড টয়লেট ক্লিনার, এটা তো হচ্ছে কি তোমরা আশা করি আরও আগেই পড়ছো। দেখো গ্লাস ক্লিনারের জন্য আমরা জানি যে গ্লাস ক্লিনারে কী ব্যবহার করি আমরা। গ্লাস ক্লিনারের মূল উপাদান কি? সোডিয়াম হাইড্রোক্সাইড মূল উপাদান। গ্লাস ক্লিনারের মূল উপাদান NaOH বা হচ্ছে কি কখনো যদি হচ্ছে কি NH3 পাও, যেটা পাও সেটাই হচ্ছে কি তোমার আনসার গ্লাস ক্লিনারের, বোঝা গেছে। তো গ্লাস ক্লিনারে সারা যখন আসলে জানে যে আসলে তুমি গ্লাস ক্লিনারের হচ্ছে কি এটা খুব ভালোভাবে জানো যে এটা প্রধান উপাদান, স্যাররা কী করে প্রশ্নটাকে একটু ঘুরায় দেয়। এখন কি করে এই যে এই দুইটাকে অপশনে রাখে না, না রাখে কী করে, যে দেখো প্রোপাইল অ্যালকোহল, টেট্রা সোডিয়াম পাইরোসালফেট, তারপর সোডিয়াম লরাইল সালফেট, ইথিলিন গ্লাইকল, এগুলো হচ্ছে কি তোমার অপশনে রাখে, যে বলে যে নিচের কোনটা গ্লাস ক্লিনার। তখন কিন্তু তোমার হচ্ছে কি এখান থেকে আনসার দেখে দিতে হবে। এখানে বলাই আছে যে হচ্ছে কি অ্যামোনিয়াম হচ্ছে কি অ্যামোনিয়ার দ্রবণগুলো আর কি মেনলি। তবে প্রধান বা মূল উপাদান যদি বলে তখন কিন্তু NH4OH বা হচ্ছে কি NH3, এটা হচ্ছে গ্লাস ক্লিনারের মূল উপাদান। আর বাকিগুলোর নাম পড়বা, কারণ বর্তমানে আসলে হচ্ছে কি এই দুইটারে না দিয়ে হচ্ছে কি বাকিগুলোর নাম দিয়ে দেয়, কারণ জানে যে তোমরা হচ্ছে কি এগুলা মানে পারো, অনেক বেশি পারো, এবং তোমাদের মাথায় এগুলা সেট না পড়াইলেও তোমরা পারবা এই জিনিস। এখন আসো টয়লেট ক্লিনার। সো টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? টয়লেট ক্লিনারের মূল উপাদান কি মানে যদি মূল উপাদান বলে তাহলে হচ্ছে কি NaOH, বুঝা গেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। সো বাকিগুলোর নামও মনে মাথায় রাখবা, কারণ হচ্ছে কি যেটা বললাম যে বর্তমানে আসলে হচ্ছে কি এই নামগুলো আসলে কি দিয়ে দেয়, তো বাকিগুলোর নামও কি সাথে সাথে পড়ে নিবা, বুঝা গেছে। তোমার সেফ জোনে থাকতে হবে, বুঝা গেছে। তো এখান থেকে জাস্ট উদাহরণগুলো টয়লেট ক্লিনারের মূল উপাদান কি আর উদাহরণগুলো মানে কে কে হতে পারে এগুলা জাস্ট পড়লেই এখান থেকে হবে, এর বেশি এখানে লাগবে না। এখন এটাও একটু লাগবে। দেখো আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকি, এবং এদের আসলে মূল উপাদান বা প্রধান উপাদান কোনটা সেটা হচ্ছে কি তোমার লাগবে। যেরকম মেহেদিতে তোমরা যে দুদিন পরে ঈদ, অনেক হাতে মেহেদি দিবা, তো এই যে মেহেদিতে কালার হয়, এটা কেন হয়? এই যে এখানে লেসন নামে হচ্ছে কি মূল উপাদান থাকে, যার কারণে হচ্ছে কি এটা তোমার আমাদের হাতে হচ্ছে কি কালারিং করার জন্য হচ্ছে কি সে ব্যবহার করে থাকে, বুঝা গেছে। তো মেহেদির প্রধান উপাদান কি? লেসন। সেরকমভাবে টেলকম পাউডারের প্রধান উপাদান হচ্ছে কি টেলক বা হচ্ছে কি হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। আফটার শেভের হচ্ছে কি ইথানল। তারপর হচ্ছে কি ভ্যানিশিং ক্রিম, ভ্যানিশিং ক্রিম থেকে তো প্রশ্ন হয়েছে, ভ্যানিশিং ক্রিমের হচ্ছে কি সোডিয়াম স্টিয়ারয়েড বা হচ্ছে কি স্টিয়ারয়েড অ্যাসিড। আর লিপস্টিকের প্রধান উপাদান কি? ওয়াক্স বা চর্বি। তার মানে যারা লিপস্টিক দিতেছো তারা ঠোঁটে কি দিতেছো? চর্বি দিচ্ছ, বোঝা গেছে। আচ্ছা মেয়েরা মাইন্ড করবে পরে আবার। সাবানের প্রধান উপাদান চর্বি, এটা আমরা জানি, সাবানের তৈরির বিক্রিয়াতে পড়ছি। গ্লাস ক্লিনার হচ্ছে কি অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার দ্রবণ, এটা হচ্ছে আমরা পড়ছি। আর টয়লেট ক্লিনার এটা তো জানি, একটু আগে মাত্র পড়লাম। ওকে, এমসিকিউতে যাওয়ার আগে এখান থেকে তোমাদের আরেকটা জিনিস পড়তে হবে, যে আমরা হচ্ছে কি ভিনেগার প্রস্তুতি পড়তে হবে। লেখো ভিনেগার প্রস্তুতি, কি লেখো? ভিনেগার প্রস্তুতি লেখো। তো চিনি থেকে আমরা হচ্ছে কি ভিনেগার প্রস্তুতি শিখব, চিনি থেকে। এখন তোমরা তো বায়োলজিতে এক্সপার্ট, আমাকে একটু বায়োলজি শিখাও তো। চিনির সংকেত বলো, চিনির সংকেত বলো। চিনির সংকেত বলো। তোমরা তো বায়োলজিতে এক্সপার্ট, আমাকে চিনির সংকেতটা শিখাও তো, আমি তো চিনির সংকেত পারি না। চিনির সংকেতটা আমাকে শিখাও। চিনির সংকেত কত? C12H22। হ্যাঁ ঠিক আছে, অক্সিজেন 11। চিনির সংকেত এটা না? এটাই তো চিনির সংকেত। C6H12 চিনি, এটা কি চিনির সংকেত? সো চিনি কি করে? চিনি থেকে আমরা কি করব? ভিনেগার প্রস্তুতি করব। চিনি বা আখ লিখে রাখো, আখ, আখও লিখে রাখো, চিনি বা আখ। আখ থেকে হচ্ছে কি আমরা ভিনেগার প্রস্তুতি শিখবো। সো C12H22 O11। তো এই চিনিটা কি হবে? এই চিনিটা হচ্ছে কি তোমার হচ্ছে ভেঙে গিয়ে ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে, কিসের উপস্থিতিতে? ইনভার্টেজ বা যেভাবে বানান থাকে, এক এক বই এক এক রকম বানান থাকে, বর্গার জ থাকে,
তো ইনভার্টেস এনজাইমের উপস্থিতিতে চিনি ভেঙে কি ইনভার্টেড চিনিতে পরিণত হয়। এখন ইনভার্টেড চিনির সংকেতগুলো বলো বা নামগুলো আমাকে বলো। তোমরা তো বায়োলজি পড়ছো, বায়োলজিতে তো এইগুলো পড়ছো আমি জানি, অনেক আগে বললেও কিন্তু আমার মাথায় আছে যে বায়োলজিতে এগুলো পড়ছি। সো চিনি ভেঙে কিসে পরিণত হয়, দেখো চিনিটা ভেঙে ইনভার্টেস এনজাইমের উপস্থিতিতে ভাঙবে এবং ভেঙে হচ্ছে কি ইনভার্টেড চিনি বা ইনভার্টেড চিনিতে পরিণত হবে। তো ইনভার্টেড চিনিগুলা কি কি, ইনভার্টেড চিনি ভেঙে কিসে পরিণত হয়, ইনভার্টেড চিনিগুলা কি, ইনভার্টেড চিনিগুলা কি দেখি তো কেউ বলতে পারো কি না। ইনভার্টেড চিনি হচ্ছে কি গ্লুকোজ প্লাস হচ্ছে কি ফ্রুক্টোজ। তো এদেরকে কি বলা হয় ইনভার্ট চিনি বা হচ্ছে কি ইনভার্টেড চিনি। হ্যাঁ এই যে রাতচাপা বলছো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। সো গ্লুকোজ আর ফ্রুক্টোজকে আমরা কি বলি ইনভার্টেড চিনি বা ইনভার্টেড চিনি বলে। তো তাদের সংকেত কি, তাদের সংকেত হচ্ছে C6। বলো আমি কিন্তু বায়োলজি কম পারি, তোমরা আমাকে বায়োলজি শিখাও, ঠিক আছে না। C6H12O6 না, C6H12 দুইটারই আসলে হচ্ছে কি এরকম, এটা হলো C6H12O6। তারা বাই বাই। তার মানে কি দেখো খুব সহজে তোমার পরীক্ষায় আসলে মেইনলি আসবে যে তোমার হচ্ছে কি চিনি থেকে ইনভার্টেড চিনি তৈরি হইতে বা গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হতে কোন এনজাইমটা ইউজ করা হয়। এই যে ইনভার্টেড চিনি কীভাবে মাথায় রাখবো, চিনি থেকে আমরা ইনভার্টেড চিনি তৈরি করতেছি, চিনি থেকে আমরা কি করতেছি ইনভার্টেড চিনি তৈরি করতেছি। তো ইনভার্টেড চিনি থেকে মাথায় রাখবা কি এই জায়গায় ইনভার্টেড এনজাইম কাজ করে। বোঝা গেছে, সহজেই মাথায় রাখবা, তোমাদের এটা আসলে কঠিন করে মুখস্থ করার কোনো কিছু নাই। তো এটা হচ্ছে একটা প্রসেস। তারপর এই যে ইনভার্টেড চিনি তৈরি করছো, হ্যাঁ এই যে ইনভার্টেড চিনি তৈরি করছো, এই ইনভার্টেড চিনি থেকে আসলে কি করবা তুমি এখন তোমার সেকেন্ড যে প্রসেস সেটা হচ্ছে কি আমরা অ্যালকোহল তৈরি করবো। আমরা কি করবো অ্যালকোহল তৈরি করব। আমাদের উদ্দেশ্য কি পরবর্তীতে অ্যালকোহল তৈরি করা। তো এখান থেকে কি উৎপন্ন হবে, ইথানল তৈরি হবে। এখান থেকে কি তৈরি হবে ইথানল। তো ইথানলের ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কোন এনজাইমটা কাজ করবে, দেখো ইথানল মানে কি অ্যালকোহল, ইথানল মানে কি অ্যালকোহল। আচ্ছা অ্যালকোহল। এখন দেখো ইনভার্টেড চিনি অ্যালকোহল। তো একটা জিনিস মাথায় রাখবা, অ্যালকোহল মানে কি আমরা কি জানি মদ টাইপের জিনিস জানি, আমরা কি জানি মদ বা হচ্ছে কি বিয়ার জাতীয় জিনিস যেগুলো জানি। তো বাইরের কান্ট্রিতে দেখবা যে তোমার আসলে বিয়ের পর জামাইরা কি করে বা বিয়ের পর হচ্ছে কি জামাই যারা আছে তারা কিন্তু সেলিব্রেশন করার জন্য কিন্তু কি করে মদ খায় বা বিয়ার পান করে। তো এই যে জামাই বিদেশে মাথায় রাখবো যে বিদেশে হচ্ছে কি জামাই বা হচ্ছে কি বর কি করে, জামাই হচ্ছে কি সেলিব্রেশন করার জন্য মদ বা হচ্ছে কি বিহার বা হচ্ছে কি অ্যালকোহল খায়। সো এই যে জামাই থেকে মাথায় রাখবা যে জাইমেস, জামাই থেকে কি মাথায় রাখবা জাইমেস। সো এই জায়গায় কোন এনজাইম কাজ করে জাইমেস এনজাইম কাজ করে। এই জায়গায় কি কাজ করে জাইমেস এনজাইম কাজ করে। থার্ড স্টেপে এসে হচ্ছে আমাদের কি হবে এই যে তোমার হচ্ছে কি অ্যালকোহলটা আছে, এই অ্যালকোহলটা হচ্ছে কি এখন তোমার অ্যাসিডে পরিণত হবে। এই অ্যালকোহলটা এখানে কি হবে অ্যাসিডে, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডে এসে কি হবে পরিণত হবে। ইথানোয়িক অ্যাসিডে এসে কি করবে সে পরিণত হবে। এবং হচ্ছে কি এটা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড, এখানে 6 থেকে 10% থাকবে আর কি, অর্থাৎ 6 থেকে 10% জলীয় দ্রবণ থাকবে। এখন এখানে কোন এনজাইমটা কাজ করে, এখানে মাথায় রাখবো যে অ্যাসিটোব্যাক্টর কাজ করে। এই জায়গায় কি অ্যাসিটোব্যাক্টর হচ্ছে কি কাজ করে। এখানে হচ্ছে কোন এনজাইম কাজ করে অ্যাসিটোব্যাক্টর কাজ করে। অ্যান্ড ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি ভিনেগার বলি। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি। এখন ভুলবা কোনো জায়গায় যে কোন জায়গায় কোন এনজাইম কাজ করে এর চেয়ে সহজ করে ভাই আমি আর বুঝাইতে পারবো না। তোমরা এনজাইম তো হচ্ছে নাম থেকে আসলে মনে রাখতে পারবা আশা করি। বুঝা গেছে, বুঝতে পারছো কিনা আমাকে জানাই পা। এটা হচ্ছে কি তোমার পরীক্ষা আসলে মেনলি এনজাইমটা হচ্ছে কি জানতে চাই, একটু আমাকে জানাইবা ভাই বুঝতে পারছো কিনা। ওকে ক্লিয়ার। আচ্ছা ফরমালিনের সংজ্ঞা তোমরা জানো, তবু আমি লিখে দিচ্ছি এর কারণে, কারণ ফরমালিনের এমসিকিউ পরীক্ষায় আসে, ফরমালিনের এমসিকিউ কি পরীক্ষায় আসে। দেখো ফরমালডিহাইড বা ফরমালিনের 40% জলীয় দ্রবণকে আমরা কি বলি ফরমালডিহাইড বলে থাকি।
ফরমালিন বলে থাকি। ফর্মালডিহাইড, মিথানেল, HCHO যেটাই বলে সেটার হচ্ছে 40% জলীয় দ্রবণকে আমরা হচ্ছে কি ফরমালিন বলে থাকি। আচ্ছা হয়েছে, এই চ্যাপ্টার থেকে যা পড়াইছি মোর দেন এনাফ। তোমরা হচ্ছে কি জাস্ট হচ্ছে কি একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই হয়ে যাবে, প্র্যাকটিস করলেই কি হয়ে যাবে। এখন আসো আমরা হচ্ছে কি একটু এমসিকিউ সলভ করব। এখন আমরা কি করব, একটু এমসিকিউ সলভ করব। আসো দেখো কি বলছে, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি? হ্যাঁ বলো 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 বলো, 17 নম্বর বলো দেখি কি শিখাইলাম তোমাদের। 17টি সোনি সাহা। দেখো আমরা কিন্তু তিনটা হচ্ছে কি পচন বা নষ্ট হওয়ার তিনটা কারণ পড়ছি, তার মধ্যে কিন্তু একটা সে পড়ছিলাম যে অক্সিজেন দ্বারা জারণ। সো আমি বারবার বলছিলাম যে এটা গুরুত্বপূর্ণ। এই যে দেখো বাও 18-19 সেশনে এটা আসছে, বাউতে আসা মানে তোমাদের জন্য বর্তমানে ইম্পর্টেন্ট। দেখো কোনটা হচ্ছে কি নিরাপদ খাদ্য সংরক্ষক হিসাবে ইউজ করা হয়। আমরা হচ্ছে মাইক্রোবিয়াল এজেন্ট পরি সময় এই জিনিসটা পড়ছিলাম যে সোডিয়াম বেনজোয়েট হচ্ছে কি তোমার নিরাপদ খাদ্য সংরক্ষক হিসাবে হচ্ছে কি করা হয়, ইউজ করা হয়। সোডিয়াম বেনজোয়েট হচ্ছে কি তোমার নিরাপদ খাদ্য সংরক্ষক হিসাবে কি করা হয়, আমরা ইউজ করে থাকি। 18 হ্যাঁ রাজসভা গুড আনসার। 18 এখন আসো ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি? এই যে ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি ছিল? মাত্র পরে আসছি, আমি কিন্তু বলছিলাম মনে হয় ভ্যানিশিং ক্রিম কিন্তু আসলে হচ্ছে কি তোমার দরকার। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি? সি, হ্যাঁ স্টিয়ারোইক অ্যাসিড। স্টিয়ারোইক অ্যাসিড কি ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান। হুম 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 তারপর আসো কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে? আচ্ছা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে আসলে তোমাদের হয়তো স্লাইডে ছিল না, মাথায় রাখবা প্রকৃতিতে আমরা যে জিনিসগুলো দ্বারা খাবার সংরক্ষণ করি সেগুলোকে আমরা হচ্ছে কি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বলে। যেরকম তোমার হচ্ছে কি লবণ, তারপর হচ্ছে কি মানে লবণ বলতে NaCl, তারপর হচ্ছে তোমার হলুদ, তারপর রসুন, এরকম যে ইত্যাদি যে জিনিসগুলো আছে যেগুলো দ্বারা আমরা হচ্ছে কি মানে প্রাকৃতিক জিনিস যেগুলো পাই সেগুলো দ্বারা আসলে যখন আমরা খাবার সংরক্ষণ করি তখন সেটাকে হচ্ছে কি আমরা প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ বলে থাকি। সো সবাই সি বলছো, ওকে। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি তোমার এটার আনসার কি সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ NaCl, সরিষার তেল, রসুন সবই। আচ্ছা দেখো 21 বলছে প্রাকৃতিক পচন রোধের জন্য কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে? অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, এখানে একটা জিনিস লেখা রাখো যে হলুদও কাজ করে হচ্ছে কি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। হলুদ কি করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আর কি। হলুদ কি করে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কি করে কাজ করে, এটা আমি ওই জায়গায় লিখতে ভুলে গেছিলাম। রাজশাহী। দেখো এই যে মাত্র পড়াইছি একটা এমসিকিউ, সুক্রোজ থেকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ এই বিক্রিয়া সাধনে কোন এনজাইম বা কোন প্রভাবক হিসাবে হচ্ছে কি কাজ করে। দেখো কি হয়েছে সুক্রোজটাই কিন্তু আসলে আলটিমেটলি কি সুক্রোজ আর চিনি কি একই জিনিস, সুক্রোজ চিনি একই জিনিস, বুঝা গেছে? সুক্রোজ আর চিনি একই জিনিস, এটা আমার চেয়ে তোমরা আরও বেশি ভালো জানো। তো এটা থেকে কি গ্লুকোজ বা ফ্রুক্টোজ তো কিসে পরিণত হচ্ছে, ইনভার্টেড চিনিতে পরিণত হচ্ছে। তো ইনভার্টেড চিনিতে পরিণত হলে আমরা কি করি, ইনভার্টেজ এনজাইম দেই। সো ইনভার্টেজ এনজাইম কোথায়, এই যে বি নাম্বার ইনভার্টেজ এনজাইম। বুঝা গেছে? খুব সহজভাবে আমরা হচ্ছে কি এগুলা আনসার করে দিব। তারপর দেখো গ্লুকোজ থেকে অ্যালকোহলে আমরা কি বলছি, গ্লুকোজ থেকে কিসে পরিণত হচ্ছে, অ্যালকোহলে। তো অ্যালকোহলে পরিণত হওয়ার সময় আমরা কি বলছিলাম, উদাহরণ কি দিয়েছিলাম যে বাইরের কান্ট্রিতে জামাইরা কি করে মানে সেলিব্রেশন করার জন্য কি করে অ্যালকোহল পান করে। সো জামাই থেকে কি মাথায় রাখবা, জাইমেস। জামাই থেকে কি মাথায় রাখবা, জাইমেস। সো এটার আনসার কি হবে, ডি নাম্বার জাইমেস। রাজসভা সোনি সবাই সঠিক আনসার। দেখো দুধ মূলত একটা কি, দুধ মূলত একটা কি
মাথায় রাখবা দুধ মূলত একটা হচ্ছে কি অদ্রব্য হবে আর কি, ইমালসন, অদ্রব্য বা হচ্ছে কি ইমালসন। হ্যাঁ 24-এর বি। রাত শাবাস সোনি, সবাই আসলে সুন্দর আনসার দিচ্ছ। দেখো দুধের প্রধান প্রোটিনের নাম কি, এটাও আমরা হচ্ছে কি ক্লাসে বলছিলাম যে আসলে দুধের প্রধান প্রোটিনের নাম কিন্তু আসলে হচ্ছে কি আসবে। দুধের প্রধান প্রোটিনের নাম কি? ক্যাজিন। কি পড়ছি আমরা? ক্যাজিন। বুঝা গেছে? আর ডাইস্যাকারাইড হিসাবে কে কাজ করে? ল্যাকটোজ। ডাইস্যাকারাইড হিসাবে কে কাজ করে? ল্যাকটোজ। হ্যাঁ রাজশাবা সোনি, সবাই আসলে সঠিক আনসার দিচ্ছ। দেখো গ্লাস ক্লিনারের মূল উপাদান কি? গ্লাস ক্লিনারের উপাদান কোনটা? দেখো আমি যেটা বলছিলাম যে গ্লাস ক্লিনারের ক্ষেত্রে তোমাকে এখন আসলে হচ্ছে কি ডিরেক্টলি হচ্ছে কি NH4OH বা হচ্ছে কি NH3 এগুলা দিয়ে দিবে না, এগুলা ডিরেক্টলি আসলে দিয়ে দেয় না। এখন কি করে? একটু চেঞ্জ করে দেয়। এখন একটু কি করে দেয়? চেঞ্জ করে দেয়। এই যে দেখো চেঞ্জ করে দিয়ে কি দিছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে দিছে। বুঝা গেছে? সো 26-এর আনসার কি হবে? সি নাম্বার। রাত সাবা সঠিক আনসার দিছো, সোনি সবাই আসলে সঠিক আনসার দিছো। আচ্ছা দেখো খাদ্যবস্তু সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট কোনটি? আমি কি বলছিলাম? কিলেটিং এজেন্ট তোমার হচ্ছে কি প্রশ্ন করবে আর তার সাথে সাথে কি ইডিটিএ দিয়ে দিবে। দেখো ইডিটিএ হচ্ছে কি মানে কিলেটিং এজেন্টের হচ্ছে কি ইডিটিএটা সবচেয়ে বেশি আসে। কিলেটিং এজেন্টের ইডিটিএটা হচ্ছে কি সবচেয়ে বেশি আসে। সো কিলেটিং এজেন্ট আমরা মাত্র পরে আসছি ইডিটিএ, আমাদের ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না, হ্যাঁ রাজশা বা সোনি সবাই আসলে সঠিক আনসার দিচ্ছ। দেখো কিউরিং, হ্যাঁ কিউরিং হচ্ছে কি, তো মাথায় রাখবা আমরা হচ্ছে কি খাদ্যদ্রব্যকে যখন লবণ দ্বারা মানে এটাকে সংরক্ষণ করি, তোমরা হচ্ছে দেখবা যে ভবিষ্যতে যারা ফিশারিজ নিয়ে পড়বা তারা হচ্ছে কি দেখবা এই জিনিসগুলো নিয়ে একটু বেশি পড়াশোনা করতেছো। দেখবো মাছকে কি করে, তোমার মাছকে ধরো মাছের বডিকে আমি যদি আর্ট পারি না, মাছের বডিকে হচ্ছে কি এরকম এরকম করে কাটে, হ্যাঁ এরকম এরকম স্লাইস মানে ফুল কাটে না, মানে হচ্ছে ছুরি দিয়ে হচ্ছে কি এরকম এরকম একটা একটা করে হচ্ছে কি কেটে হচ্ছে কি একটু ফাঁক করে এই জায়গায় হচ্ছে কি লবণ দেওয়া হয়। তো লবণ দিলে যে জিনিসটা হয় এই জায়গায় লবণ দিলে অতিরিক্ত হচ্ছে কি এই জায়গায় পানি টাইপের যে মানে লবণ দিলে এই জায়গায় তোমার অণুজীবগুলো কী করে এই লবণটাকে সহ্য করতে পারে না, এবং লবণটাকে সহ্য না করতে পারে অণুজীব মারা যায়, এবং এই প্রক্রিয়া হচ্ছে কি আমরা ইলিশ মাছ বা আরও অনেক মাছ হচ্ছে কি সংরক্ষণ করা হয়। তো এই যে লবণ দ্বারা খাদ্যদ্রব্য সংরক্ষণ সেটাকে হচ্ছে কি আমরা বলে থাকি আসলে হচ্ছে কি তোমার কিউরিং বলে থাকি। তোমরা এগ্রিকালচার নিয়ে যখন পড়বা তখন এগুলো নিয়ে আরও পড়বা। বুঝা গেছে? কিউরিং। বুঝা গেছে? এর আনসার কি কিউরিং হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো দেখতে দেখতে একটা রমজান মাসই ধরতে গেলে তোমাদের সাথে আসলে কম বেশি কানেক্টেড ছিলাম। সো যদিও আরও একটা ক্লাস আমার নেওয়ার কথা ছিল, মানে নিতাম, বাট আমি হচ্ছে আজকে বাড়ি চলে যাব। বুঝা গেছে? সো এই ছিল তোমাদের সাথে হচ্ছে কি কৃষির যে সাইকেলটা ছিল, এই সাইকেলটাতে আসলে হচ্ছে কি তোমার সাথে হচ্ছে কি তোমাদের সাথে হচ্ছে কি আমার মানে আজকে লেকচার পর্যন্তই আর কি কৃষির জন্য। অ্যান্ড আমি দোয়া করি বা তোমাদেরকে অভিশাপ দিই, যেটাই বলি আমি চাই যে তোমরা হচ্ছে কি সবাই চান্স পেয়ে যাও, যেন তোমাদের দ্বিতীয় অ্যাডমিশন কোনো ভর্তি পরীক্ষায় বসতে না হয়। হ্যাঁ এটা হচ্ছে কি আমি মন থেকে চাবো যে তোমরা আসলে হচ্ছে কি চান্স পাও। হ্যাঁ তোমরা দোয়া হিসাবে নাও, অভিশাপ হিসাবে নাও, যেটা হিসাবে নাও, বাট আমি চাই যে তোমরা চান্স পাও। কারণ চান্স না পাওয়ার যে আসলে হচ্ছে কি একটা বেদনা সেটা আমি বুঝতে পারি। সো আমি এতটুকুই বলবো এই রোজাতে তোমরা আল্লাহর রহমতে অনেক কষ্ট করছো। হ্যাঁ অনেক কষ্ট করছো তোমরা, মানে আমিও তো কষ্ট, আমার তো এগুলো চোখের সামনে পড়ে, আমিও তো একটা টাইমে এই রোজাতে অ্যাডমিশন দিছি, আমিও জানি। সো অনেক কষ্ট করছো তোমরা আসলে, এই কষ্টটা আল্লাহ অবশ্যই হয়তো প্রতিদান দিবে, তোমাকে কোনো না কোনোভাবে প্রতিদান দিবে, এটা মাথায় রাখো। কিন্তু হচ্ছে কি তোমার কষ্টটা চালায় যাইতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, আমি আল্লাহ না করুক তোমার হয়তো কৃষিতে হবে না, তোমার হয়তো জিএসটিতে হবে না, বাট তোমার হচ্ছে কি কোনো না কোনো জায়গায় তুমি চান্স না পাওয়া পর্যন্ত তুমি আসলে থেমে থাকো না, মনোবল হারায়ও না। কষ্ট হবে, টেবিলে হচ্ছে বৈশা তুমি হচ্ছে কি কান্না করবা, করো, বাট
টেবিল ছাড়ো না, মানে আমার কথা হচ্ছে টেবিল আর বই ছাড়ো না, তুমি কান্না করো। আমি যখন বুয়েটে পরীক্ষা দিতে পারি নাই আমার 1 মার্কের জন্য, তখন আমি টেবিলে বসে কান্না করছি, আমার বই ভিজে গেছে তোমার কান্নায়। যে আমি হচ্ছে কি আমার পুরোটা অ্যাডমিশন সিজনের 3 থেকে 4.5 মাস আমি হচ্ছে কি ওইটার পিছনে খরচ করছি, আমি বায়োলজি কিছুই পারি নাই, মানে আমি বায়োলজি প্রিপারেশনই নিই, কারণ আমার অপশনাল সাবজেক্ট ছিল। তো দেখা গেছে যে ওই জায়গা থেকে কি হয়েছে যে আমি একটা বড় ধাক্কা খাইছি, কারণ ভার্সিটিগুলোতে আসলে তো আমার বায়োলজি মাস্ট লাগবে। তো এই যে ধাক্কা কাটায় উঠতে আমার অনেকটা সময় লাগছে বায়োলজিতে। তো এই জিনিসটা তখন আমার কাছে মাথায় প্রত্যেকবার হচ্ছে কি আমাকে কষ্ট দিত। তো বাট আমি টেবিল ছাড়ি না, এটা সত্য কথা। এই রোজার মাসে আমি এমনও মানে না খায়াও রোজা রাখছি, মানে শুধু বুয়েটের হচ্ছে কি সার্কুলার দিচ্ছে, বাট বুয়েটে পরীক্ষা দিতে পারি নাই। কারণ কি ওই যে তোমার 1 মার্কের জন্য হচ্ছে ক্রাইটেরিয়া মিলে নাই। তো এমনও দিন গেছে যে আমি না খায়া হচ্ছে কি রোজা রাখছি। সো এই জিনিসটা জীবনের একটা পার্ট। এখন আমি নিজে মনে করি আমি অ্যাডমিশনের পরে অনেক শক্ত একটা মানুষ হয়েছি। আগে আমার হচ্ছে কি অল্পতে মন খারাপ হইতো বা হচ্ছে কি চোখ দিয়ে পানি চলে আসতো, এখন আমাকে অনেক তুমি হচ্ছে কি অনেক পেন অনেক প্যারার মধ্যে গেলে হচ্ছে কি আমার এখন চোখ থেকে পানি আসবে না। কারণ এই অ্যাডমিশনটা হচ্ছে কি তোমার আমার মনে হয় আমার লাইফে একটা বড় শিক্ষা, যে আমাকে শক্ত করতে ব্যবহার করছে। বাট আমি যেটা বলি, আমি কিন্তু থেমে থাকি না, আমি যতক্ষণ চান্স না পাইছি ততক্ষণ টেবিলে বসে রয়েছি। আর একটা জিনিস মাথায় রাখবা, তুমি একটা জায়গায় চান্স পেলে তোমার মধ্যে আসলে কনফিডেন্স বিল্ড আপ হবে, অ্যান্ড এই কনফিডেন্স তোমাকে বাকি আরও 3টা 4টা পরীক্ষায় চান্স পাইতে সাহায্য করবে। আমার প্রথম চান্সের পরে আমি যে কয়টা পরীক্ষা দিয়েছি সব কয়টাতে চান্স পাইছি। সো তোমরা আমি দোয়া করি এই জন্য কৃষিটা তোমাদের টার্গেট রাখো। কৃষিতে একটু সহজ প্রশ্ন হয়, ক্লাসে যা পড়াইছি আমি আরও বেশি পড়াইছি, যা পড়ানোর দরকার ছিল তার চেয়ে আরও বেশি পড়াইছি, যেন কোনো প্রশ্ন হলে, আমি চাই না যে কোনো প্রশ্ন হলে তোমরা রসায়নে আটকে যাও। বোঝা গেছে? তো যা দেখাইছি বাসায় একটু প্র্যাকটিস করো, যদিও তোমাদের হয়তো প্র্যাকটিস করার সময়টা একটু কম, বাট সময় বের করতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করতে হবে, কষ্ট করা ছাড়া তোমার হাতে উপায় নাই। তো কষ্ট করে আসলে হচ্ছে কি তোমরা একটু কয়টা দিন হচ্ছে কি নিজেদের মতো কাজে লাগাও, দেখবা যে হচ্ছে কি চান্স পাবা। অ্যান্ড আমি আমি এটা দোয়া করি যে তোমাদের সাথে আমার ক্লাসে আর না দেখা হোক, মানে এরকম ক্লাসে আর না দেখা হোক, তোমরা হচ্ছে কি চান্স পাও, সবাই ভর্তি হয়ে যাও। সবার জন্যই দোয়া থাকবে আমার আমার মন থেকে আসলে আমি চাই যে তোমরা সবাই চান্স পাও। সো তোমরা হচ্ছে কি জাস্ট বাইকে মনে রাখো যে ছিলাম ভাই, তোমাদেরকে পড়াইছিলাম, এটাই জাস্ট হচ্ছে কি মনে রাখো। আর ভাইয়ের জন্য দোয়া করো যেন হচ্ছে কি তোমাদের জন্য আরও কিছু দিতে পারি। সো সবাই আসলে ভালো থাকবা। আহ, তোমাদের আমি যেটা বলতেছি বারবার যে আসলে কৃষির ফেজে এটাই হচ্ছে কি আমার লাস্ট ক্লাস। সো তোমরা সবাই, আমি দোয়া করি তোমরা সবাই আসলে আমার ক্যাম্পাসেই আসো, আমি এটাই চাইবো। তোমাদের যখন আমি নিজের ক্যাম্পাসে দেখি যেরকম লাস্ট 2টা বেস থেকে হচ্ছে কি অনেকেই চান্স পাইছে, ক্যাম্পাসে দেখা হলে কথা বলে। ইভেন কালকে তোমাদের ক্লাস নিতে আসার সময় একটা হচ্ছে কি তোমাদের আগের বেসের একজন দেখা হয়েছে, ভাই কেমন আছেন, আমি বললাম তোমাকে তো চিনতে পারলাম না, ভাই আপনার বেঁচে ছিলাম, ক্লাস করছি। তো ওই যে এই জিনিসগুলো আসলে হচ্ছে কি ভাল লাগে দেখা হইলে। তো তোমরা সবাই দোয়া করি যে আমার ক্যাম্পাসে আসো। তোমাদের হচ্ছে কি শেরে বাংলা বা ঢাকার ভেতরে একটু গ্রাম যেটা বলে, তো ওইখানে সবাইকে আসলে আমি স্বাগতম জানাচ্ছি। পড়াশোনাটা একটু কষ্ট করে করো, কষ্ট যাবে কষ্ট হবে, বাট টেবিল ছাড়বা না, এটা হচ্ছে আমার কথা। বোঝা গেছে? সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে তোমাদের সাথে, বাট ক্লাসে দেখা না হোক। আল্লাহ হাফেজ।